আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় ২টা ভাই আর বড় ২টা বোন। আমরা টোটাল ৩ ভাই ২ বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের কোনো এক শান্ত শীতল অজপাড়াগাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন চাকরিজীবী। আমার বাবা সিলেট সদরে চাকরি করে এবং চাকরি করে আমার বাবা যে টাকা বেতন পায় তা দিয়ে আমাদের পরিবারটা বেশ ভালোভাবে চললে বললে ভুল হবে। মোটামুটি মধ্যবিত্তভাবে আমরা চলতে পারি। প্রতি মাসে মাসে আমার বাবা বেতন পেলে বাড়িতে আসে এবং বাড়িতে এসে ২ থেকে ৩ দিনের মতো থাকে, আবারও চলে যায়। দেখা যায় বাড়িতে আসলে পরে আমার নামে আমার বাবার হাজারটা বিচার সহ্য করতে হয়। আমি বয়সে ছোট হলেও এমন সব পাকনামি করতাম, লোকে বলে যেদিক দিয়ে সুই ঢুকে না আমি ওই দিক দিয়ে কুড়াল ঢুকিয়ে দিতাম। এতটাই দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম, যার কারণে বাবা বাড়িতে আসলে আমাকে খুব বেশি মারতো, কিন্তু আমার দাদিমণি আমাকে অনেক শাসন করতো। আমি প্রথমে আমাদের এলাকার একটা স্কুলে ভর্তি হই। এতটা দুষ্টুমি এবং শয়তানি করি যার জন্য আমার বাবা মা দুজনেই প্রায় বিরক্ত। কে জানি আমার দাদিকে বলেছিল যে তোমার এই নাতিটা যেহেতু এতটাই দুষ্টুমি করে, একটা কাজ করো, তারে মাদ্রাসায় ভর্তি করাই দাও। তো দাদির কে জানি বলছিল যে মাদ্রাসায় ভর্তি করালে বাচ্চাদের দুষ্টুমি নাকি কমে যায়, মানে বাচ্চারা নাকি ভালো হয়ে যায়। এটা জেনে আমার দাদি তখন আমার মায়ের বললো একটা কাজ করো, আলী হোসেনরে একটা মাদ্রাসায় ভর্তি করাই দাও। আমি তখন সম্ভবত মানে প্রাইমারি স্কুলে ক্লাস 3-তে পড়তাম। এরপর হলো কি, আমার মা আর আমার দাদি মিলে আমাকে তখন একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। আমি ক্লাস 3-তে গিয়ে আবারও মাদ্রাসায় ভর্তি হই। শুরু হয় আমার এক নতুন অভিযাত্রা আগের অভিযাত্রার চেয়েও হয় আরও বেশি ভয়ঙ্কর। আগে তো স্কুলে পড়তাম, স্কুলের পড়াটা কিছুটা সহজ ছিল, কিন্তু মাদ্রাসার পড়া, বিশেষ করে আরবি ক্লাসটা আমার কাছে মনে হয় যেন কিয়ামত। আমার কোনোভাবে আরবি আমার মুখ থেকে বের হয় না। যারা আমার সঙ্গে ক্লাসে পড়ে তারা তো প্রায় ক্লাস 1 থেকে মাদ্রাসায় পড়াশোনা করে, এই জন্য ওদের আরবি সাবজেক্টটা অতটা কঠিন লাগে না। কিন্তু আমি যখন হঠাৎ করে স্কুল থেকে মাদ্রাসায় গিয়ে ভর্তি হই, তখন আমার এই আরবি ক্লাসটা করতে দম বেরিয়ে যায়। দেখা যায় আমি প্রতিদিনই হুজুরদের কাছে মাইর খাই। এমন কোনো দিন নেই যে হুজুর আমাকে মারে না। আবার স্কুলের একটা নিয়ম ছিল কি, স্কুলে না গেলে কোনো সমস্যা হতো না, কিন্তু মাদ্রাসার একটা কঠিন নিয়ম আছে, যদি মাদ্রাসায় না যাই তাহলে হুজুরা মাঝে মাঝে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এমন ভয়ভীতির মধ্যে আমি কি করব না করব ঠিক বুঝতে পারতেছিলাম না। এরকম করে প্রায় অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে তখন আমি মাদ্রাসায় ক্লাস 3 থেকে ক্লাস 4-এ পড়ি। আমি যদিও ক্লাস 4-এ পড়ি, বাট আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই, কারণ আমি 8 বছর বয়সে স্কুলে ভর্তি হই। এই জন্য দেখা যায় যে আমার বয়সটা অনেকটা বেশি। তো একদিন হলো কি, আমাদের শামসুদ্দিন হুজুর একজন আছে, উনি আরবি ক্লাস করে। উনি আমাকে গতকালকে খুব কঠিন করে বলে দিছে যে আজকে আরবি পড়াটা যদি আমি না শিখে আসি তাহলে উনি আমাকে 100 বেতের আঘাত করবে। ভাই, আমি সারা রাত এটা পড়েও না মুখস্থ করতে পারি নাই, আমার মাথায় ঢুকে নাই। সকালবেলা দাদি মা সবাই মিলে চাপ দিয়েছে আমাকে মাদ্রাসায় যাওয়া লাগবে, কিন্তু আমি তো ওই শামসুদ্দিন হুজুরের পড়া শিখি নাই। এখন কি করব? বড় বিপদে পড়ে গেলাম। এরপরও চিন্তা করলাম যে না, ভয়কে জয় করে আমাকে যেতেই হবে। ভয়ে ভয়ে আমি তখন রওনা দিলাম মাদ্রাসার দিকে। মাদ্রাসার প্রায় মধ্যখান বরাবর আসছি, তখনই বৃষ্টি নামছে। ভেবেছি আলহামদুলিল্লাহ, এবার মনে হয় বেঁচে গেলাম, যেহেতু বৃষ্টি নামছে আমি বাড়ি ফিরে যেতে পারবো। কিন্তু দেখলাম এটা হচ্ছে ছাগল দৌড়ানো বৃষ্টি, মানে একেবারে বলে না যে খেক শিয়ালের বিয়ের বৃষ্টি হয়, সামান্য কয়েকটা মিনিটের জন্য বৃষ্টি এসে আবার আকাশ একেবারে ধবধবা পরিষ্কার। হায় হায়, এখন তো আরও বিপদ লেগে গেছে। বাড়িতে তো যাওয়ার কোনো অজুহাত নাই, আমাকে তো মাদ্রাসায় যেতেই হবে। আর মাদ্রাসায় গেলে তো শামসুদ্দিন হুজুরের বেতের বাড়ি, আমি তো আর সহ্য করতে পারবো না। এবার কি করব না করব, আবার মাদ্রাসাতে না গেলে যদি আবার বাড়িতে মানে বাচ্চা পাঠায় বা অন্যদেরকে পাঠায় খোঁজ নেওয়ার জন্য, তখনও তো আরও বিপদ হয়ে যাবে। আমি সবশেষ চিন্তা করলাম, দূর ছাই, যেটাই হোক যাই হোক, আমি আজকে মাদ্রাসায় যাব না। মাদ্রাসায় গেলে আমি হুজুরের বেতার আগে সহ্য করতে পারবো না। এরপরে মাদ্রাসায় না গিয়ে আমি তখন আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা কাশবন আছে, তখন কিন্তু মানে কাশফুলগুলো আছে না, কাশফুলগুলো ফুটছিল। তা ওই কাশবনটা অনেক বড়, ওখানে ধরেন কোনো মানে মানুষ টানুষ খুব বেশি একটা যাতায়াত করে না, মানে ওখানে যাওয়ার মতো তেমন কোনো রাস্তা নেই। তখন আমি চিন্তা করলাম যে আমি ওই কাশবনে চলে যাব এবং সেখানে গিয়ে আমি চুপিসারে বসে থাকবো।
এবং মাদ্রাসা যদি ছুটি হয় তবে বাড়ি ফিরে যাব। আর এর মাঝে যদি হুজুর কাউরে পাঠায় তাহলে তো ভাগ্য খারাপ। এইটা চিন্তা করে আমি তখন কাশবনের ওখানে গিয়ে বসে আছি। তো বসে বসে ছোট মানুষ তো কান্না করে দিছি কারণ মাদ্রাসায় যাই নাই, বাড়িতে যদি লোক পাঠায় তাহলে তো আমি ধরা খেয়ে যাব এবং বাড়িতে গেলেও আমাকে বিকালে মারবে। এরকম করতে করতে কান্না করতেছি। কান্না করতে করতে হঠাৎ করে দেখলাম কি আমার পিছন থেকে একটা মেয়ে আসছে। মেয়েটা সাদা হিজাব পরা এবং তার হাতে কয়েকটা বই আছে, মানে কয়েকটা বই গিলাপের মতো এরকম। তো আমার কাছে তখন একটু ভয় লেগে গেল, কারণ এই জায়গাটা একেবারে নির্জন একটা জায়গা, আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে রাস্তাটা আছে, মানে আসার যে রাস্তাটা আছে সেটা মানে ভালো কোনো রাস্তা নেই, রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে কোনো মানুষ আসতে পারবে না। তাহলে এই মেয়েটাকে আমার কাছে এসে সালাম দিল। সালাম দেওয়ার পরে আমি অদ্ভুতভাবে তার মুখের দিকে তাকিয়ে আছি। তাকিয়ে থাকার পরে আমি জিজ্ঞেস করতেছি, আপনি কি? পরে বলে, আমার নাম মোহনা। আমি বললাম, আপনার নাম মোহনা? আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। তো মেয়েটা তখন আঙ্গুল দিয়ে দেখাই দিল সে ওই গ্রামের। তাই আমি বললাম যে, আপনি ওই গ্রামের? তা এখানে কেন আসছেন? এখানে কি কাজে আসছেন? তা কিছু বলে না, আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতেছে। আমি বললাম, কি ব্যাপার, এখানে কেন আসছেন বলেন, আপনি আমার কাছে কি চান? পরে বলে, মাদ্রাসায় যে আজকে যাও নাই, তোমার বাড়িতে তো বাচ্চা পাঠাইছে হুজুরে, খবর পাইছে তুমি মাদ্রাসায় আসছো, কিন্তু তুমি মাদ্রাসায় যাও নাই। আজকে বাড়িতে গিয়ে কি বলবা? এটা বলার সঙ্গে সঙ্গে ভাই আমি তখন চুপ হয়ে গেলাম। আমি তো এই চিন্তাই করতেছি এখানে বসে বসে এবং কান্নাও করতেছি এটা ভাবতে ভাবতে। আমি তখন বললাম, কি আর করব, মাদ্রাসায় তো যাই নাই, ধরাও যেহেতু খাইছি তা মাইর তো খাওয়াই লাগবে। এরপরে আমি বলতেছি, আচ্ছা আপনি কি করে জানেন আমার বাড়িতে হুজুরে পোলাপাইন পাঠাইছে? ওরা বলে, হ্যাঁ আমি সব জানি। তুমি যদি আমার কথা শোনো তাহলে বেঁচে যাবা, আমার কথা শুনবা? আমি বললাম, আচ্ছা ঠিক আছে শুনবো। পরে আমারে বলতেছে যে, তুমি কালকে থেকে মাদ্রাসায় যাবা, তুমি মাদ্রাসায় মিস করবা না, তুমি প্রতিদিন মাদ্রাসায় যাবা, প্রত্যেক দিন ক্লাস করবা। তাই আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে মাদ্রাসায় যাবো, ক্লাস করবো, কিন্তু আমার তো মাথায় পড়াশোনা ঢুকে না, আমি তো কোনো কিছু পড়তে পারি না, পড়লে আমার মনে থাকে না, বিশেষ করে আরবি সাবজেক্টটাতে আমি খুব দুর্বল। মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, হাসি দিয়ে বলল, কালকে থেকে তুমি প্রত্যেক দিন মাদ্রাসায় যাবা এবং তোমাকে ঘরে কোনো পড়াশোনা করতে হবে না, দেখবা মাদ্রাসায় গেলে তুমি এমনিতেই সব পড়া পারবা, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, শর্ত কি শর্ত? বলে, আমি যে তোমার সঙ্গে দেখা করেছি বা কাশবন যে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে এটা কিন্তু কাউকে বলতে পারবা না, যদি বলো তাহলে আবার হুজুরদের কাছে মাইর খেতে হবে। আমি বললাম, না না না, আমি কাউকেই বলবো না, প্রয়োজন আমি কাউকেই জানাবো না, আপনি যদি আমাকে সাহায্য করেন আমি কেন বলবো? বলে, আচ্ছা ঠিক আছে তাহলে যাও, এখন বাড়ি যাও। আমি বললাম, বাড়ি গেলেই তো আমার মা আমারে মারবে। বলে, না মারবে না, তুমি বাড়ি যাও। তাহলে আমি বলছি যে, আচ্ছা ঠিক আছে। তো তারপরও ওর কথা শুনে আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি। যাইতে যেতে ভয় পাইতেছি যে গেলে তো মারবে, আর মেয়েটা তো বলেইছে অলরেডি হুজুর কাউরে পাঠাইছে আমার বাড়িতে, খবর নিয়েছে যে আমি বাড়িতে নাই। তারপরও আমি আস্তে আস্তে করে বাড়িতে গেছি, তখন প্রায় আপনার আনুমানিক 12টা কি 1টার মতো বাজে, মানে আজান দেওয়ার পরে। আমার মনে আছে যে জোহরে আজান দিয়ে দিছে তারপরে। তো বাড়িতে গেছি পরে আমার বাড়ির গেটের মধ্যে, মানে বাড়ি থেকে একটু সামনে আমার দাদির সঙ্গে দেখা পরে দাদি দৌড়ে আসছে আমার কাছে, আয়সা বলতেছে, তুই কই ছিলি? আমি তখন কিছু বলি না, নিচের দিকে তাকায় আছে। দাদি বলে, বল না কই ছিলি? আমি বললাম, দাদি হুজুরে পড়া দিছে, আমি তো পড়া পারি না, কালকে রাত্রে অনেক পড়ছিলাম কিন্তু এটা মুখস্থ হয় না। হুজুর বলছে যদি পড়া আজকে দিতে না পারি 100টা বেতারাঘাত করবে, হুজুরের মায়ের খাইতে পারবো না, এই জন্য আমি লুকিয়ে গেছিলাম, আমি মাদ্রাসায় যাইনি। দায়িত্ব আমার বলতেছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আয় তুই আমার সঙ্গে আয়। আমি বললাম, না আমি বাড়ি গেলেই তো মা আমারে মারবে, আমি যাব না। দাদি বলে, তোর মা তোরে কিচ্ছু করবে না, আমি আছি, তুই আয় আমার সঙ্গে আয়। একথা বলে দাদি তখন তার সঙ্গে করে আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেছে। বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা তখন দৌড়ে আসছে আমাকে মারার জন্য। দাদি বলে, খবরদার তুমি আলীর গায়ে একটা ফুলের টোকাও দিবা না, আমার নাতিটা পড়া পারে নাই এই জন্য ও মাদ্রাসায় যায় নাই, আমি ওর জন্য ভালো হুজুর রাখবো, ভালো হুজুরে যদি ওরা পড়ায় তাহলে ও পড়া পারবে, তুমি এখন আর ওরে কিছু বইলো না, ওরে খাবার খাইতে দাও। এই দাদির কথা শুনে আমার মা তখন আমার মারলো না, না মা না মাইরা আমার তখন ঘরের ভিতর নিয়ে গেছে। যেখানে মা আমাকে মারার কথা সেখানে মা আমাকে খাবার খেতে দিল। বাহ, আমি তখন পেট ভরে মাছ দিয়ে ভাত খাইলাম। খায় মনে মনে চিন্তা করতেছি, ওই মেয়েটা মোহনা যে বলল মা আমাকে মারবে না, আসলেই তো মা আমাকে মারে নাই। ওর কথা তো ঠিক আছে,
একথা বলার পরে আমি বিকেলে খেলাধুলা করতেছি এমন সময় আমার দাদি এসে আমার ডাকতেছে। তখন আমাদের বাড়ির পাশে একটা মাঠের মধ্যে খেলতেছিলাম। বিকেল কি তখন প্রায় বিকেল না, আপনার আসরের পরই এরকম একটা টাইমই হবে। দাদি ডাক দিছে, পরে আসছি। দাদি আমারে বলে, তোর জন্য মাস্টার আনছি, হুজুর আনছি, আয় তুই পড়তে বস। তাই আমি তখন বললাম যে হুজুর নিয়ে আসছো? দাদি বলে হ্যাঁ। তাই দাদি তখন হুজুর আনছে, ও কোত্থেকে জানি একজন হুজুর নিয়ে আসছে, আমি জানি না, আমাকে চিনিও না। তো ওনার কাছে তখন আমাকে পড়তে দিছে। আমি দিন একেবারে আসর নামাজের পরে হাত মুখ দিয়ে পড়তে বসছি, মাগরিবের পর পর্যন্ত মানে এশা পর্যন্ত পড়ছি। উনি আমাকে অনেকক্ষণ পড়াইছে, কিন্তু সত্যি কথা বলতে কি, উনি আমাকে যা পড়াইছে তার কিচ্ছু আমার মাথায় ঢুকে নাই, মানে কোনো কিছুই মাথায় ঢুকে নাই। পড়াইছে, আমি পড়ছি। এরপরে আমি তখন চলে গেলাম হচ্ছে আপনার মাদ্রাসাতে। এর পরের দিন সকালবেলা মাদ্রাসাতে গেছি। মাদ্রাসাতে যাওয়ার পরে হলো কি, মানে হুজুর যখন আমাকে পড়া জিজ্ঞেস করে, আমি পটপট করে সব বলে দিতে পারতেছি। মানে আমার ধরুন কোনো একটা পড়া জিজ্ঞেস করছে, এটা আমি পটপট করে বলতেছি। কিন্তু মানে আমার তো এটা পারার কথা না, আমি তো এটা পড়ি নাই। এরপরে আমি বলতেছি পরে আমাদের এক হুজুর আছে, হুজুর আমারে বলে যে, আলী হোসেন, তুমি সব পড়া পাইয়ে গেছো, তুমি এত পড়া পারলা কেমনে? তোমার বাড়ি থেকে কোনো হুজুর রাখছে? উনি কি কারো কাছ থেকে শুনছে নাকি জানি না। আমি বললাম হ্যাঁ, গতকালকে আমার দাদি একটা হুজুর রাখছিল। বলে হ্যাঁ, এটা ভালো করছে, তোমার জন্য একটা হুজুর রাখছে, এবার তোমার পড়াশোনার কিছুটা উন্নতি হবে। তারপর আমি আর এই হুজুরের সঙ্গে কথাবার্তা বললাম। তারপর দেখি কি সবাই আমার সঙ্গে ভালো। আমার মাদ্রাসার যত হুজুর আছে বা ছাত্র আছে, এরা সবাই আমার সঙ্গে বেশ ভালো। বাড়িতে আসছি, আসার পরে আমারে মানে আবার হুজুরে পড়ায়, আমি পড়ি। কিন্তু হুজুরে আমারে যা পড়ায় এর কোনো কিছু আমার মাথায় ঢুকে না। কিন্তু আমার যখনই মাদ্রাসায় গেলে হুজুরা পড়া জিজ্ঞেস করে, আমি তখন পটপট করে সব বলে ফেলতেছি। হুজুরা তো তখন অনেক খুশি বা অনেক আনন্দিত যে মোহাম্মদ আলী হোসেনের জন্য হুজুর রাখা হয়েছে। সেই হুজুর এতটাই ভালো যে আলী হোসেন এখন সব পড়া পারে, মানে অন্য ছাত্রদের তুলনায় আলী হোসেন এখন নাম্বার ওয়ান, এরকম করে বলা বলি করতেছে। তখন আমি চিন্তা করছি যে যাই হোক, যেটাই হোক, তাই তো ভালোই হয়েছে, এটা তো আর খারাপ না। তো এবার আমি যাইতাম, পড়তাম, মানে আমার ধরেন আমি এখন পড়া দিছি, তো পড়া দেওয়ার পরে আমার পাশের স্টুডেন্টটা আমাকে জিজ্ঞেস করে, আলী হোসেন, এতক্ষণ তুই কেমনি এগুলো বলছিস, একটু বলতো। আমি তখন আর বলতে পারি না, ওদিকে তাকিয়ে থাকি। সবার ভালোই ভালোই ভালো বলে, তখন আসছে পরীক্ষা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, আমি যখন পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র হাতে নিলাম, আমি খাতার মধ্যে কোনো কিছুই লিখতে পারলাম না। খাতার মধ্যে যখন কোনো কিছু লিখতে পারলাম না, হুজুরে আমার রেজাল্ট দিছে, আমার রেজাল্ট অনেক খারাপ আসছে। তখন হুজুরের সবাই মিলে চিন্তা করতেছে, ব্যাপার কি, আলী হোসেন ক্লাসে সব পড়া পারে, কিন্তু যখনই পরীক্ষার হলে যায় তখনও লিখতে পারে না, মানে পরীক্ষার মধ্যে এরকম করে কেন? মানে পরীক্ষার হলে গেলে কেন লিখতে পারে না? এমনিতে তো সব পড়া পারে, যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দিচ্ছে। ঘটনা কি, হুজুরা তখন মোটামুটি সবাই চুপচাপ হয়ে গেছে। তো ওনারাও কোনো কিছু ওই সময় বুঝতে পারেনি। পরে আমার আমার দাদিকে আমাদের বড় হুজুর তখন জানায়। জানানোর পরে দাদি তখন আমার হুজুরের সঙ্গে, মানে যিনি আমাকে পড়ায় আর কি আমাদের ঘরে, ওই হুজুরকে বলে, আপনি আলী হোসেনকে কী পড়ান? ওই স্কুলে গেলে মাদ্রাসায় গেলে সব পড়া পারে, কিন্তু পরীক্ষার খাতায় কোনো কিছু লিখতে পারে না, ঘটনা কি? হুজুর তখন বলতেছে, এটা তো আমি নিজেও বুঝতেছি না, ও পরীক্ষার খাতায় লিখে না কেন? আমি কিন্তু তারপরেও কারোর কাছে বলি নাই, কারণ মোহনত আমাকে বলছে যদি আমি কাউকে বলে দিই তাহলে আমার ক্ষতি হবে এবং আমি আবারও পড়া পারবো না, আবারও হুজুরের হাতে মাইর খেতে হবে। আর যদি না বলি তাহলে সে আমাকে সবসময় হেল্প করবে। এখনই দেখা গেল কি, মাদ্রাসায় গেলে পরে সবাই আমার দিকে তাকায় থাকে। আমার রেজাল্ট খারাপ, আমি খুব খারাপ রেজাল্ট করি, সব বিষয়ে ফেল করি, কিন্তু ভাই আমি যখন হুজুরে পড়া জিজ্ঞেস করে আমি তখনই পটপট করে সব বলে ফেলি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে সবার মনেই তখন মোটামুটি একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে যে আলী হোসেনের ঘটনা কি, ওর কি হয়েছে, ওই পড়া সব পারে, লিখতে পারে না, বা পরীক্ষার হলে খারাপ রেজাল্ট করে, তার কারণ কি? এমন করে একদিন, ২ দিন, ৩ দিন, তা আমাদের যে হুজুর আছে, আমাদের হুজুর আমারে বলে কি যে, তুমি তো আসলে ওভাবে মানে আমার কাছে যখন পড়ো তখনও পড়া অতটা ভালো না। যেমন ধরেন একটা পড়া হুজুর আমাকে বলল, এটা তো তুমি আমার কাছে বলতে পারো না, কিন্তু তোমার হুজুরের কাছে, মানে মাদ্রাসার হুজুরের কাছে তুমি এটা কেমনে বললা? তা আমি এরকম করতে কোনো কিছু বলি না। বাট আমার মাদ্রাসার হুজুর এবং আমার প্রাইভেট হুজুর আর আমার দাদি সবার মনেই তখন মোটামুটি একটা বড় ধরনের সন্দেহ সৃষ্টি হয়ে গেছে যে না, এইখানে কিছু না কিছু একটা হচ্ছে, কিছু না কিছু একটা এখানে হচ্ছে, তা না হলে ঘটনাটা তো এরকম হওয়ার কথা না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন দাদি আমাকে নীরবে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আলী হোসেন, দাদির কাছে সত্যি করে বলতো, তোর কি কেউ কিছু খাওয়াইছে? আমি বললাম, না দাদি, আমার তো কেউ কিছু খাওয়ায় নাই।
তো এরকম করে বলতে বলতে একটা সময় হলো কি দাদি মোটামুটি সন্দেহ করে ফেলছে যে কিছু না কিছু একটা আমার সঙ্গে আছে, বা পুরনো মানুষ তো আমার আচার আচরণে বা চলাফেরাতে দাদি সন্দেহ করে। এবং সন্দেহ করার পরে দাদি তখন করছে কি, একদিন আমার হাতে এনে একটা তাবিজ পরাই দিছে। হাতে এনে যেদিন তাবিজটা পরাই দিছে, এই তাবিজটা পরাই দেওয়ার পরে আমি আবারও সে আগের মতো হয়ে গেছি। মাদ্রাসায় যাই, এবার আমি আর কোনো পড়াই পারি না। হুজুর যখন পড়া জিজ্ঞেস করে আমি বেল বেল করে মুখের দিকে তাকায় থাকি। তারপরে এরকম হচ্ছে, তখন হুজুরা বাড়িতে বিচার দিছে। দাদি তখন বুঝে গেছে যে এটা আলগার সমস্যা বা জিন বা পুরীর সমস্যা। তো এইরকম করে আমার বকাঝকা করে, দাদি তুই বল কী হয়েছে, তোর সঙ্গে কী হয়েছে। তো তখন যখন দেখলাম যে আমি এখন আর পড়া পারি না, তখন আমি দাদিকে সত্যি কথা বলে দিলাম যে দাদি, কাশবনে মোহনা নামের একটা মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, এই মেয়েটা আমাকে বলছে এমনি এমনি সাহায্য করবে। দাদি তখন এতটাই ভয় পাইছে যে আমাকে আর মাদ্রাসায় যেতে দেয় না, মানে এখানে আমার পড়াশোনা শেষ। আমি দাদি মনে করছে আমার উপরে পরীর নজর পড়ছে, আর যেহেতু আমার উপরে পরীর নজর পড়ছে, যে কোনো সময় পরীরা আমাকে তুলে নিয়ে যাবে। মানে গ্রামে একটা কথা প্রচলিত আছে যে কোনো ছেলের উপরে যদি পরীর নজর পড়ে তাহলে পরী তাকে উঠে নিয়ে যায়, পরী তাকে স্বাভাবিকভাবে বাঁচতে দেয় না। এই ভয়ে দাদি তখন করলো কি, আমার আর মাদ্রাসায় যাইতে দেয় না। আমি যতই বলি আমি মাদ্রাসায় যাব, আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমাকে মাদ্রাসায় যাইতে দেয় না। ঘরের মধ্যে যে হুজুর রাখছিল ওই হুজুরকেও মানা করে দিছে যে না, আপনি আর আসবেন না, ও হচ্ছে ঘরেই ঘরের মতো করেই পড়বে, আমি ওরা আর কোথাও পড়াবো না। আমার দাদি আমার খুব ভালোবাসতো, অনেক ভালোবাসতো। আমি এতটাই দুষ্টু ছিলাম, কিন্তু তারপরেও দাদির ভালোবাসা ছিল আমার উপরে অসীম। দাদি ভয় পাইতো যে পুরী আমাকে তুলে নিয়ে যায় কিনা। তো সবসময় আমার মানে হাতে যে তাবিজটা ছিল এটার মধ্যে আপনার সোনার উপর পানি দিত, এবং আমার সবসময় দাদি দোয়া পরে ফু দিত, কোমরের মধ্যে তাবিজ বাইজা দিছে, এবং রাতে আমি যেখানে ঘুমাইতাম সে বালিশের নিচে তাবিজ দিয়ে দিছে। মানে আমি তখন একটা তাবিজের বাক্সর মধ্যে বন্দি হয়ে গেছি। তো এরকম করে করে আমার তখন দিন রাতগুলো কাটতেছে, কিন্তু আমার আর পড়াশোনা হলো না। কিন্তু তাবিজ আমি সবসময় ব্যবহার করতাম, কখনোই তাবিজ খুলতাম না। মোটামুটি তখন প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং বড় হয়ে যাওয়ার পরে মানে সবাই তখন মানে বড় হয়ে যায় বলতে আমি তখন প্রাপ্তবয়স্ক হয়ে যাই। তো তখনও পড়াশোনা করি না, রাস্তা রাস্তায় ঘুরি, বনে বাজারে ঘুরি, এই জনে ওই জনে ঘরে বিচার দেয়। তখন তো আমার আব্বা কাজকাম করে না, বাড়িতেই থাকে। বোনদেরকে বিয়ে দিয়ে দিছি, বড় ভাইয়েরা কামাই রুজি করে, তাদের কামাইয়ের উপর আমি চলতেছি, আমি কিচ্ছু করি না। এই সময়ের ভিতরে দাদি তার বাপের বাড়িতে কিছু জমি পাইছিল, দাদির বাপের বাড়ি কিছু জমি পাইছিল। ওই জমিগুলো বিক্রি করে দাদি মোটা অঙ্কের কিছু টাকা আনছে। টাকা আনার পরে দাদি আমার আম্মারে বলতেছে যে এই টাকাগুলো দিয়া আলী হোসেনের একটা ব্যবসা ধরায় দাও। ও তো কোনো কাজ কাম করে না, বব করে ঘুরে বেড়ায়, ওর তো কোনো ভবিষ্যৎ নেই। এই টাকাগুলো দিয়া ওরা একটা ব্যবসা ধরাই দাও, এবং ব্যবসাটা যদি আলহামদুলিল্লাহ কিছুটা ভালোর দিকে যায়, তাহলেই তুমি একটা কাজ করো, তারে একটা চাকরিতে মানে ইয়ে করো, একটা বিয়ে করাই দিও। দাদি এই কথা আমার মারে বলছে। মারে বলার পরে মা তখন বলতেছে যে আগে তো দেখি কি ব্যবসা করে, এরপরে না হয় বিয়ে শাদীর কথা। আমার মা তখন করলো কি, আমার বড় ভাইয়ের সঙ্গে আলাপ করলো। আমার বড় বাবা টুকিটাকি ব্যবসা করতো, তো বড় ভাইরে বললো যে তোর দাদি এমনি এমনি আলী হোসেনের করে টাকা দিছে ব্যবসা করার জন্য, এখন কি ব্যবসা করা যায়। মানে আমার মা যে আমার বড় ভাইরে জিজ্ঞেস করছে, আমি কিন্তু শুনছি, আমি পাশের রুমেই ছিলাম। আমার বড় ভাই তখন মারে বলতেছে এই কাজ ভুলেও করেন না, আলী হোসেনের হাতে কোনো ব্যবসা তুলে দিলে এটা 2 দিনেও টিকবে না। ওই কোনো রকমের ব্যবসা বাণিজ্য বুঝে না। একটা কাজ করেন, টাকাটা আমার দেন, আমি টাকাটা কোথাও না কোথাও খাটাই। আমার মা বলতেছে না তোর দাদি দিছে আলী হোসেন রে, আমি তোরে কেমনে দেই। আমি এর মাঝে গিয়ে দাদির বলতেছি, ও দাদি জানো বড় ভাইয়া বলতেছে মারে তুমি যে টাকাটা দিছো ওটা দিয়ে দেওয়ার জন্য। দাদি বলে না, এই টাকাটা আমি তোরে দিছি, তোর বড় ভাইরে দিবে কেন। আমার দাদি তখন আমার সঙ্গে কথা বলতেছে বৌমা, এই টাকাটা আমি আলী হোসেনে দিছি, এটা তুমি আলী হোসেনেই দিও, তোমার অন্য কোনো ছেলে মেয়েরে দিও না। তাই আমার মা বলে আচ্ছা আম্মা ঠিক আছে। তো এরপরে আস্তে আস্তে করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, আমার মা তখন কার সঙ্গে জানি আলোচনা করে ওই সময় মালয়েশিয়াতে ভিসা চালু হয়েছে, এবং আমার মা তখন আলোচনা করছে আমাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দিবে। তখন আমাদের এলাকা থেকে আরও কয়েকটা ছেলে গেছে, তাদের অবস্থা ভালো, ওখানে ভালো টাকা বেতন পায়। আমার মা তখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দিবে। তাই সবাই মিলে তখন কথাবার্তা বলতেছে, দাদি আমার বলতেছে যে তুই ওখানে গিয়ে ঠিকঠাক মতো কাজ করবি তো, বাড়িতে টাকা পাঠাবি তো। আমার হওয়া দাদি, আমি তোমার ওষুধের টাকা দিব, সবাইকে টাকা পয়সা দিব, আমি কোনো টাকা খরচ করবো না বা নষ্ট করবো না। এগুলো যখন দাদিকে বলতেছিলাম, দাদি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি তোরে পাঠাবো। পরে দাদির ওই টাকা দিয়ে আমার মা তখন আমাকে মালয়েশিয়াতে পাঠানোর সমস্ত প্রসেস করে ফেলে। আলহামদুলিল্লাহ প্রসেস কমপ্লিট হয়ে যায়, এবং কমপ্লিট হয়ে গেলে পরে আমি তখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিই। আমি দেখতে শুনতে খুব সুন্দরই ছিলাম, কিন্তু তারপরেও মানে এয়ারপোর্টে আসার পরে আমার খুব ভয় লাগতেছিল যে আমি মালয়েশিয়াতে যাচ্ছি। আর দাদি কিন্তু আমাকে বারবার বলছে যে তাবিজগুলো খোলা যাবে না।
মানে তাবিজগুলো করা যাবে না। আমি ইমিগ্রেশনে যখন আমাকে চেক করা হয়, আমার হাতের তাবিজটা খুলছে, খোলার পর আমার শরীরটা একটা কাঁপ দিছে, মনে কি একটা ঝাঁকুনি দিছে। এর কিছুক্ষণ পরে আমি আবার তাবিজ পরে ফেলি, হাতে তাবিজটা কখনোই খুলতাম না। এরপর চলে গেলাম মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে যাওয়ার পরে শুরু হলো এক নতুন কাজ। মালয়েশিয়াতে গেছি, যাওয়ার পরে আসলে তারা প্রথম থেকেই বলে দিয়েছে যে কষ্টের কাজ, যদি কাজ করতে পারে তাহলে তাহলে ভালো টাকা বেতন পাবে, কিন্তু কাজটা অনেক কষ্টের। পাম বাগানের কাজ, পাম বাগানের কাজ তো আর সহজ কোনো কাজ না, এটা অনেক অনেক কঠিন কাজ। যদিও করতে পারে তাহলে মোটামুটি ভালো টাকায় বেতন পাবে। তো এই কথা বলার পরে তখন আমি গিয়েছি আমাদের এলাকার কয়েকটা ছেলের সঙ্গে, আমি তখন পাম বাগানে কাজ করতাম। পাম বাগানে কাজ করতাম, অনেক কম টাকা বেতন পাইতাম, বেতন এত কম দিত কিন্তু খাটাইতো বেশি, প্রচুর কাজ ছিল। এরকম করতে করতে এই বাগান থেকে আমি আরেকটা বাগানে কাজ পাই, এই বাগানটা থেকে আরেকটা বাগানে কাজ পাই। কাজ পাওয়ার পরে আমি চিন্তা করছি যে আমি ওই বাগানটাতে চলে যাব। ওই বাগানটা অনেক বড়, দেখতেও সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাগানটা আমার কাছে ভালো লাগছে, একটু অন্যরকম বাগান, ওইটা ভালো লাগছে। আমি ওই বাগানে তখন চলে গেছি। ওই বাগানে চলে যাওয়ার পরেই প্রথম যে বাগানে ছিলাম এখানে মোটামুটি সমস্যা হয় নাই। পরের বাগানটাতে যখন গেলাম, ওইখানে 3 দিন কাজ করার পরেই হঠাৎ করে এক সমস্যাটা কি, সাপ। আমি সাপের জন্য কাজ করতে পারি না। যখনই কাজ করতে যাই, যেদিনে কাজ করতে যাই, সবসময় সাপ দেখতে পাই, চোখের সামনে সাপ, এত বড় বড় সাপ। যারা এখানে কাজ করতেছে এরাও বলতেছে যে এরকম সাপ তো আমরা আগেও কখনো দেখি নাই, আগে কখনো তো আমরা এরকম সাপ দেখি নাই, হঠাৎ করে ও কাজে আসার পর থেকে এরকম সাপ কেন আসতেছে। তো তখন মালি যেই ছিল আমাদের, ছিল ম্যানেজার ছিল, মালি ম্যানেজার তখন সন্দেহ করছে যে আমার সঙ্গে কিছু না কিছু একটা আছে, যেহেতু আমার হাতে তাবিজ বা তাবিজটা দেখা যায় এবং গলার মধ্যে তাবিজ ঝুলে রাখছি, এগুলো দেখা যাচ্ছে। তখন সে সন্দেহ করছে যে না, আমার সঙ্গে প্যারানর্মাল কিছু আছে। এটা চিন্তা করি তখন আমার তখন বলতেছে যে আমাকে তাদের বাগানে রাখবে না, ওখান থেকে আমাকে চলে যেতে বলছে। তো এখান থেকে চলে যাওয়ার পরে আমি তখন আরেকটা নতুন বাগানে গেলাম, এটা আমার 3য় বাগান। এবং 3য় বাগানে যাওয়ার পরেও না ভাই, একই ঘটনা, আমি সাপের জন্য কোনো কাজ করতে পারি না। আমি নর্মালি কাজ করতে যাই, কাজ করব, কিন্তু শুধু সাপ। আর এক এক সাপ কি অনেক বড় বড়, বিশাল বিশাল সাপ। এবং এই সাপগুলো এমনভাবে আমার সামনে এসে দাঁড়ায়, এমনভাবে ফোনা তুলে দাঁড়ায় যে ভয়ে তখন বুক শুকিয়ে যায়। কি করব না করব কিছু বুঝতে পারতেছিলাম না, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যে এখন আমার কি করার। এইভাবে সময়গুলো কাটতেছে, দিন আর রাত, রাত আর দিনগুলো কাটতেছে। আর মনে মনে ভাবতেছি আমি এখন কি করব। যেখানেই কাজে যাই সেখান থেকে কাজ থেকে আমাকে বিদায় করে দেয়, এরপরে যেখানে কাজে গেছি ওইখান থেকেও বিদায় করে দিছে। সমস্যা একটাই সাপ, সাপ ছাড়া আর কোনো কথা নাই। তাই আমি তখন বাড়িতে ফোন দিছি, বাড়িতে ফোন করে দাদি তখন অসুস্থ, হাঁটাচলা করতে পারে না, ঘরেই থাকে। মা তখন মোটামুটি চলাচল করতে পারে। মারে তখন বললাম যে মা, এমন এমন ঘটনা, আমি তো এইভাবে কাজ করতে পারতেছি না। মালয়েশিয়াতে যে বাগানেই কাজ করতে যাই আমি শুধু সাপ দেখি, এবং আমার সঙ্গে যারা থাকে তারাও দেখতে পায়। এমনি কিন্তু কোনো সাপ নাই, আমি গেলেই সাপ, এমন আকৃতির সাপ। এবং এই ধরনের সাপ এর আগে এসব বাগানে কেউ দেখে নাই। এবং অনেকেই বলে যে আমি মনে হয় সাপটাকে নিয়ে আসছি, এরকম করে বলে। এবং পুরো বাগানে আমার বদনাম হয়ে গেছে, মা কেউ আমাকে কাজে নেয় না। মা তখন বললো আচ্ছা সমস্যা নাই, আমি কথাবার্তা বলি, দেখা যাক কী করা যায়। এইভাবে খোঁজাখুঁজি করি, বাট কোথাও কোনো কিছু পাই না। এমন করতে করতে চট্টগ্রামেরই একটা লোকের সঙ্গে আমার পরিচয় হয়, নাম হচ্ছে খোকন ভাই। তাই খোকন ভাই আর আমার সঙ্গে একটু ভালো সম্পর্ক ছিল, তাই খোকন ভাই এই সমস্যাটা জানতো। জানার পরে একদিন খোকন ভাই তার রুমে আমার ডাক দিয়ে নিয়ে গেছে। ডাক দিয়ে নিয়ে আমাকে খুব সুন্দর করে বসে জিজ্ঞেস করতেছে, আলী হোসেন, সত্যি করে বলো তো তোমার সমস্যাটা কি, কি সমস্যা। আমি তখন বললাম, ভাই সমস্যা তো একটাই, আপনারা তো জানেনই সাপ। আমি কোনো বাগানে কাজ করতে পারি না, বাগানে গেলেই খালি সাপ দেখতে পাই, এবং সাপের অত্যাচারে আমার কাজ করে বন্ধ হয়ে গেছে। ভাই তখন বলতেছে যে সেটা তো শুনতেই পাচ্ছি, দেখতেই পাচ্ছি, কিন্তু আমি জিজ্ঞেস করতেছি তোমার অতীত জীবন সম্পর্কে। তোমার অতীত জীবনে কি এমন কোনো ঘটনা আছে জিন পরি নিয়ে? আমি তখন চুপ করে আছি, বলতে চাই না, বললে তো এগুলো আরও খারাপের দিকে যাবে, লোকে জানলে তো এটা আরও খারাপ করবে। এই জন্য না ভাই, আমি আমার এই কথাগুলো বলতে চাই না, নিচের দিকে তাকিয়ে আছি। উনি আমারে বলে, বলো, খোকন ভাই তো খুব ভালো মানুষ এবং বয়স আমার থেকে অনেকটা সিনিয়র। আমারে বলে, আলী হোসেন বলো, তুমি আমার কাছে কোনো কথা লুকেও না, তোমরা সিলেটি ভাই, সিলেটি মানুষ, অনেক ভালো মানুষ, আমার কাছে বলো। তাই বললাম, ভাই আপনার কাছে বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমি বললাম, আপনি কারোর বিষয়টা বলতে পারবেন না, কারণ এমনিতেই তো ধরেন কেউ আমাকে কাজ দেয় না, যদি এসব জানতে পারে মানুষ আমাকে আরও কাজ দেওয়া বন্ধ করে দিবে। উনি তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাইলে বলো।
আমি বললাম, ভাই আমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে। মানে মোহনার বিষয়টা আমি তখন পুরোপুরি ওনার কাছে মানে খোকন ভাইয়ের কাছে বলি। বলার পরে খোকন ভাই আমার দিকে তাকে একটা হাসি দেয়, হাসি দিয়া বলে, আরে বোকা, তুমি হাতে তাবিজ পরে আসো, গলায় তাবিজ পরে আসো, তোমাকে দেখলেই তো বোঝা যায় যে তুমি একটা তাবিজের ফ্যাক্টরি, তোমার সঙ্গে জিন পরি আছে, তোমার সঙ্গে জিন ভূত আছে, এইটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। সো কে তোমাকে কাজ দিবে বলো? কেউ তো কাজ দিবে না। আমি বললাম, ভাই আমি কি করব তাহলে বলেন তো, আমার মাথায় তো কোনো কিছু আসতেছে না। উনি বলে, ঠিক আছে, আমার একটা কবিরাজ আছে, আমি ওই কবিরাজটার সঙ্গে কথাবার্তা বলি আজকে, তোমার কালকে জানাবো। তখন আমি একটা মানে ঘরের মধ্যেই বসে থাকতাম, বাইরে যাইতাম না, কাজ করতাম না। এভাবে তখন খুব কষ্ট করে ওই যে কিছু টাকা জমানো ছিল ওগুলোই বসে বসে খাইতাম। তার পরের দিনে খোকন ভাই তখন আমার মানে আমরা যে বাগানে থাকি ওই বাগানে আসছে, আমাদের রুমে আসছে, আইসা আমাকে ডাক দিছে। ডাক দিয়া আমাদের বাগান থেকে মোটামুটি একটু দূরে একটা পাম বাগানের নিচে আমাকে নিয়ে বসছে। বৈশা বলতে, আলী হোসেন, তোমাকে বাঁচানোর একটা পথ পাইছে। আমি একটা হুজুরের সঙ্গে কথা বলছি, হুজুর তোমাকে একটা দোয়া শিখিয়ে দিছে। বলছে প্রতিদিন 36 বার মানে 36 টাইম এই দোয়াটা তোমার পড়তে হবে। আর তোমার শরীরের যত তাবিজ আছে সব তাবিজ খুলে ফেলতে হবে। আমি বললাম, ভাই এটা আপনি কি বলেন? আমি যদি শরীরে তাবিজ খুলে ফেলি তাহলে তো ওইটা আমাকে নিয়ে যাবে, ওইটা ধরবে। বলে, না, ওইটা তোমাকে ধরবে না, তবে হ্যাঁ ওইটা হয়তো মাঝে মাঝে তোমাকে সে ডাকতে পারে। ধরো মধ্যরাতে তুমি ঘুমিয়ে আছো, এই ডাকটা কিন্তু অন্য কেউ শুনবে না, শুধু তুমিই শুনতে পাবা। মনে রাখবা, এটা যখন ডাকবে তখন কিন্তু দরজা খোলা চলবে না, তখন দরজা খুলবা না, ঘরের ভিতরে থাকবা, দেখবে কি ওইটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা যখনই আসবে, যখনই ডাকবে, তুমি দরজা বন্ধ করে রাখবা। আমি তখন বললাম যে, কি বলেন, এটা কি ডাকবে? বলে, হ্যাঁ ডাকবে, এটা ডাকবে, কিন্তু তুমি দরজা খুলবা না। আর শরীরের সমস্ত তাবিজগুলো খুলে ফেলতে বলছে। প্রথমে এই দোয়াটা 3 বার পড়ো এবং 3 বার পরে শরীরে তাবিজগুলো খোলো। উনি একটা কাগজে বাংলায় লিখে আনছে। তা আমি তখন এই দোয়াটা পড়ছি 3 বার পরে আমার গলায়, হাতে, কোমরে যেখানে তাবিজ ছিল সবগুলো তাবিজ খুলে ওখানে ফেলে দিছে। তাবিজ ফেলে দেওয়ার পরে আমার ভিতরে কোনো পরিবর্তন নেই। মানে হয় না যে হঠাৎ করে তাবিজগুলো খুলে ফেলেছে, অন্য কিছু একটা হতে পারে, বাট এরকম কিছু না, আমি খুব স্বাভাবিক, অনেক স্বাভাবিকভাবে আছি। উনি বলে, তুমি এখন একেবারেই ঠিক আছো, কোনো সমস্যা নাই, তুমি এখন তোমার কাজবাজ সব কিছু করতে পারো। তবে মনে রাখবা যে প্রতিদিন 36 টাইম মানে 36 বার তোমাকে এই দোয়াটা পড়তে হবে। এটা তুমি পড়বা এবং এটা সকালবেলায় পড়ে শেষ করে ফেলবা। যখনই কাজে যাবা, কাজে যাওয়ার আগেই তুমি এটা পড়ে তারপরে কাজে যাবা। আর রাতের বেলায় যদি কখনো কেউ তোমাকে ডাকে, তুমি তো দরজা খুলবা না, খেয়াল থাকবে? আমি বললাম, হ ভাই, খেয়াল থাকবে। ওনার সঙ্গে কথাবার্তা বলে এরপরে আমি তখন নতুন একটা কাজে জয়েন করলাম। নতুন একটা কাজে যখন জয়েন করলাম, দেখলাম কি যে আলহামদুলিল্লাহ, এই যে সাপের একটা উত্তাপ বা সাপের একটা সমস্যা আমাকে এসা মানে সাপের ডিস্টার্ব করে, এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এখন আর আমি কোনো সাপ দেখতে পাচ্ছি না, একেবারে সব কিছু সাদামাটা পরিষ্কার, সব অত্যন্ত ভালো। আমি তখন অনেকটা খুশি হয়ে গেলাম যে আল্লাহ হয়তো আমার দিকে মুখ তুলে তাকিয়েছে, আমি হয়তো এই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছি, এটাই ভেবেছিলাম। কিন্তু আমার ভাবনা চিন্তার মাঝেও একটা অন্যরকম পরিণতি আমি দেখতে পাচ্ছি। আমি যেটা ভেবেছিলাম বিষয়টা কিন্তু সেটা না। মানে আমি যে কাজ করতে মানে কাজ না করতে 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 আমার শরীরের অবস্থা এরকম হয়েছে যে ভাই আমি এখন আর কাজই করতে পারি না। মানে আমি কাজই করতে পারি না এবং অনেকদিন ধরে কাজ টাজ করি না বলে শরীর মোটা হয়ে গেছে, আর কাজ করতে পারি না, কাজে কোনো শক্তি পাই না। মানে এমন একটা অবস্থা হচ্ছে যে খুব কঠিন কাজ, মানে এখন আমার কাজটাকে অনেকটা কঠিন মনে হচ্ছে, আমি আর কাজ করতে পারি না। এইভাবে প্রায় 15 থেকে 16 দিন পরে একদিন রাতের বেলায়, বৃষ্টির রাত ছিল, বাগানের মধ্যে আবার বৃষ্টি হলে অনেক ভাল লাগে। এরকম বৃষ্টির রাতে আমি পাম বাগানে ঘুমিয়ে আছি, আমরা তিনজন তিনজন তিন খাটে ঘুমিয়ে আছি। এমন সময় হঠাৎ করে ভাই আমার গেটের মধ্যে এসে খুব সুন্দর করে আমাকে 2টা ডাক দিল। প্রথম ডাকলা বলল, আলী হোসেন। এরপরে ডাকটাও বলছে, আলী হোসেন। 2টা ডাক দিয়ে আর কোনো শব্দ নাই, মানে আর কোনো কিছু বলতেছে না। আমি তখন চুপচাপ মানে শোয়াতে ছিলাম, তো ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি যখন ওখানে উঠে বসছি, মানে খাটের মধ্যে উঠে বসছি, বসে দেখলাম আমার পাশে যে ঘুমিয়ে আছে ডাইনি বামে, ওরা দুজনে ঘুমিয়ে আছে। তাই আমি মনে মনে চিন্তা করতেছি যে ডাকলো ডাকে। তখনই আমার খোকন ভাইয়ের কথা মনে পড়ছে। খোকন ভাই তো বলছে যে তোমারে ডাকবে, কিন্তু খবরদার দরজা খুলে বেরোবা না, বেরোলে তোমার ক্ষতি হবে, যেহেতু তোমার শরীরে তাবিজ নেই। আমি আর কোনো কিছু না বলে ঘুমিয়ে পড়ছি। পরের দিন খোকন ভাইয়ের বাগানে গিয়ে বললাম, ভাইরে এমন এমন ঘটনা, আমার কিন্তু কালকে রাতে ডাকছে। বলে, হ্যাঁ হ্যাঁ ডাকছে, ভালো কথা, তুমি বেরিয়েছো? আমি বললাম, না। বলে, হুজুর বলছে তোমার বের না হওয়ার জন্য, যদি বের না হও তাহলে কোনো সমস্যা হবে না, তবে দোয়াটা যে পড়বা 36 বার দোয়াটা পড়ে তারপরে কাজ শুরু করবা। এরপরে
আমি আর কাজ করতে মানে ৩৬ বা দোয়া পরে কাজ করি, সাপের কোনো উত্তাপ নাই, কিন্তু শারীরিকভাবে আমি অনেকটা দুর্বল হয়ে গেছি। আমি কাজ করতে পারি না, কাজ করতে পারি না, কাজ করতে পারি না। এবং এরকম করতে করতে হঠাৎ করে একটা অন্যরকম চিন্তা আমার মাথায় চলে আসছে। অন্যরকম চিন্তাটাকে আপনি শুনলে হয়তো একটু অবাকই হবেন। আমি হঠাৎ করে ভাবতে শুরু করলাম একদিন রাতে বসে বসে যে এই যে মোহনা, পরি বলি বা যেটাই বলি, এইটা তো আমার কোনো ক্ষতি করে নাই। ছোটবেলায় আমি যখন স্কুলে যাইতাম বা মাদ্রাসায় যাইতাম, তখন আমি পড়া পারতাম না, হুজুরদের হাতে মার খাইতাম। মোহনা আমাকে এতটাই সাহায্য করতো, হুজুর আমাকে পড়া জিজ্ঞেস করলে মোহনা বলে দিত। আমি আমার বডি ইউজ করতো কিন্তু বলতো মোহনা। তা ও যদি আমাকে সে সময় ছোটবেলায় উপকার করতে পারে, তাহলে তো এখনও পারবে। কারণ আমি এখন যে পাম বাগানে কাজ করি, হাড় ভাঙা পরিশ্রম ভাই, সকাল থেকে রাত অবধি এমন কাজ, যে কাজের বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। কিন্তু মাস শেষে বেতনের কথা শুনলে আপনি হাসবেন। একেবারে অল্প কিছু টাকা বেতন পাই। এই বেতন দিয়ে আসলে চলা যায় না, খুব কম টাকা বেতন, কাজ কামের অবস্থাও ভালো না। আমি তখন চিন্তা করছি যে না, আমি একটা কাজ করব। আসলেই কি মোহনা যদি আমার ছোটবেলায় যেরকম হেল্প করছে, এখন এরকম হেল্প করে কি না, আমি এটা দেখব। আমি একটা কাজ করব, আমি এই দোয়াটা আর পড়বো না, এই দোয়াটা পড়বো না, এই দোয়াটা না পড়ে কাজে যাব, দেখিও আমার সামনে আসে কিনা, সাপের রূপে আসুক বা যেভাবে আসুক। দোয়া না পড়ে এবার যখন আমি কাজে যাইতে শুরু করছি, তখন আবারও সেই সাপ, মানে দোয়া তো পড়তাম না, আবার সেই সাপ, কালো আকৃতির বড় বড় সাপ। আবার আমি যদি তাদেরকে ধরতে যাই বা তাদের কাছাকাছি চলে যাই, তখন তারা বনের ভিতরে ঢুকে যায়। মানে আমি এরকমও দেখেছি ভয়ঙ্কর আকৃতির সাপ, কিন্তু সবাই বলতেছে আলী হোসেন দূরে যা, দূরে যা। আমি সাপের কাছে যাই, আমি সাপের কাছে গেলে সাপ আমার কাছ থেকে দূরে যেতে থাকে। স্বাভাবিকভাবে এটাকে দেখে মনে হয় যে এটা কোনো সাপ না। হ্যাঁ, আমি বুঝে গেছি যে এটা কোনো সাপ না, এটা অন্য কিছু। এটা আমাকে জাস্ট অ্যাটাক করতেছে, আমাকে আক্রমণ করে না, বিকজ এটা সাপ না। আর সাপ হলে তো আক্রমণ করতো, আমাকে ছোবল দিত, মারতো, আমাকে মেরে ফেলার চেষ্টা করতো। আমি এই চিন্তা করতেছি, চিন্তা ভাবনা করতে 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 তখন আমার সময়গুলো কাটতেছে। এইবার আবার সেই পুরনো দিন দেখা দিছে, আবারও কেউ আর কাজে নিচ্ছে না। যে আলী হোসেনকে কেউ আর কাজে নিচ্ছে না, ওর সঙ্গে জিন আছে, ভূত আছে। আবার খোকন ভাই আমার বলে, তুমি কি দোয়াটা পড়ো না? আমি বললাম ভাই পড়ি। উনি বলে তাহলে তো এরকম হওয়ার কথা। আমি বললাম ভাই বাদ দেন তো, আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমি আর কোনো হুজুর কবিরাজের ধার ধারি না। আবারও কাজ বন্ধ হয়ে গেল, যেখানে কাজে যাই কেউ আমাকে কাজে নেয় না, এবং এই সাপ দেখতে পাই। তা আমি অপেক্ষা করতেছি কবে এটা আমাকে আবার ডাকে। এইবার যদি ডাকে, আমি তার ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বেরোবো, এবং তার কাছে গিয়ে আমি আমার মনের কথাগুলো খুলে বলবো, দেখি সে আমাকে কি বলে। এরকম করে বহুদিন পরে একদিন রাত আনুমানিক 2টা বাজে আমাকে আবারও ডাকছে। এদিন প্রথম ডাক একটা দিছি, একটা ডাক দিয়ে একেবারে চুপ, আর কোনো কথা বলে না। প্রথম ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আমি তখন দরজা খুলে বেরিয়ে গেছি। ডাকটা দেওয়া মাত্রই দরজা খুলে বেরিয়ে গেছি, যে ঠিক আছে এটা কি আমি দেখব। যেহেতু তাকে আমি ছোটবেলায় দেখেছিলাম, তাকে আমি দেখতাম, সো তোরা ভয় কাজ করে না, দরজা খুলছি। খোলার পর দেখলাম আমাদের বাগানের সামনের থেকে মোটামুটি অনেকটা দূরে একটা পাম বাগানের নিচে বসে আছে, এরকমভাবে মানে হাঁটু গেড়ে বসে আছে। তো আমি চিন্তা করতেছি ওইদিকে যাব নাকি যাব না, গেলে আবার কি সমস্যা করে, মানে বুঝতে পারতেছিলাম না। তো ও এখানে বসে আছে, আমি এখানে দাঁড়ায় আছি, কিন্তু কোনো কিছু বলে না, আমাকে ডাকেও না। বা ও আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু আমি ওর মুখটা দেখতে পাচ্ছি। আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থেকে চিন্তা করছি যে না, এটা তো আমাদের গেট থেকে অনেক দূরে, ওখানে গেলে আমার একটা সমস্যা হতে পারে। মানে কিছুটা ভয় পাই, আমি আর যাই নাই। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখি যে ওরা আর দেখা যাচ্ছে না, মানে ও আর নাই। যখন দেখলাম নাই, আমি তখন আবার রুমে চলে আসছি। রুমে এসে বসে আছি, ফজরের আজান দিছে, নামাজ পড়ছি। আমার তখন একটাই কাজ, যারা বাগানে কাজ করতে যায় এদের খাবার দাবার রেডি করি। আর এদের খাবার দাবার রেডি করার কারণে ওরা আমাকে ফ্রিতে খাওয়ায়, আমি তাদের খাওয়ার উপরেই পড়ে আছি। তারপরে হলো কি, আমি তখন এইভাবে আরও কয়েকদিন কেটে গেছে। আমি শুধু অপেক্ষা করি যে আল্লাহ আমার ডাকুক। আবার আরেকটাতে ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমি সেদিনও বের হয়েছি। বের হয়ে দেখতে পাই কি ওইখানেই বসে থাকে। মানে আমাদের যে গেট আছে, গেট থেকে অনেক দূরে ওইখানে একটা ওই জায়গার মধ্যে বসে থাকে। সেদিনও বসে আছে, আমি এখানে দাঁড়ায় আছি, না অনেকক্ষণ বসে থাকা, হঠাৎ করে আর দেখতে পাচ্ছি না। আমি যখন আবারও রুমে চলে আসি, এইভাবে যখন তৃতীয়বার ডাকার পরে আমি সেদিন আবারও বেরোয় আমি দেখি সে একইভাবে ওখানে বসে আছে, এদিকে আসে না। ওই দিন আমি হাত দিয়ে তাকে ইশারা করি আসার জন্য, আমার কাছে আসার জন্য এভাবে হাত দিয়ে ইশারা করি, কিন্তু ও দেখে আসে না, ওইখানেই বসে আছে। আমি যে হাত দিয়ে ডাকতেছি,
এর কোনো রেসপন্স করে না, মানে আসেই না। তো চিন্তা করলাম কি করা যায়। ওই যে এভাবে ডাকতেছি, নিজের হাত দিয়ে ডাকতেছি, তাও আসে না। আর এভাবে ওরা অনেকক্ষণ পরে আবার দেখতে পাই না, আবার উধাও হয়ে যাবে, কারণ আমি তো জানি একটা সময় পরে ওরা আর দেখা যায় না। আমি চিন্তা করছি যাই হোক যেটাই হোক আমি ওর কাছে যাব। মানে ওই দিন একেবারে সাহস নিয়ে গেছি যে ভাগ্যে যা আছে তাই হবে, আমি ওর কাছে যাব এবং কাছে গেলে দেখবো দেখবো যে ও আসলে কি করতে চায় বা ও কি করে। এটা চিন্তা ভাবনা করি আমি সেদিন আস্তে আস্তে করে ওর কাছাকাছি রওনা দিলাম। কাছাকাছি রওনা দিয়ে ওর কাছে কাছে মোটামুটি পৌঁছাই গেছি। এই সময়ের ভিতরে হঠাৎ করে ওকে দেখতে পাচ্ছি না, মানে হঠাৎ করে আর ডাইনে বামে আর কোথাও ও নাই। আমি তখন বাগানের সামনে এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় খুঁজতেছি, ওরে আর কোথাও দেখতে পাচ্ছি না। না দেখতে পাই ঘুরতে 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 আমি আবারও বাসায় চলে আসছি। কিন্তু এই ঘটনাগুলো কাউরেই বলতেছি না, যাদের সঙ্গে থাকি, ওই পাম বাগানে যারা আমার সঙ্গে আছে, যাদের সঙ্গে কাজ করি, এদের কাউকেই কিন্তু এই ঘটনাগুলো জানাচ্ছি না। ঘটনাগুলো জানাচ্ছি না, আমি আমার মতো করে হজম করতেছি এবং কি হয় না হয় এটা পরিশেষে বোঝা যাবে। এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আরেক রাতে একইভাবে হঠাৎ করে ওই রাতও দিছে ডাক। ডাক দেওয়ার পরে আমি চিন্তা করছি তাহলে যেখানে দেখবো ডিরেক্টলি সেখানে চলে যাবো, আজকে টাইম নষ্ট করবো না। কারণ দেখা যায় টাইম নষ্ট করলে ও চলে যায়, আর একটা টাইম থাকে ওই টাইম পরেও চলে যায় না, আজকে আর টাইম নষ্ট করবো না। এবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলছি, খুলে দেখি কি একই জায়গায় বসে আছে, একদম সোজা গজ 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 করে হেঁটে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াইছি। কিছু বলে না। আমি তখন সালাম দিছি, সালাম দেওয়ার পরে আমার দিকে মুখ তুলে তাকাইছে। ছোটোবেলায় আমি তো তাকে খুব ছোটোবেলায় দেখেছিলাম, তার ছোটোবেলার চেহারাটা আমার মোটামুটি মনে আছে। আমি দেখলাম যে অবিকল একই চেহারা, একই সাইজ, একই বয়স, কোনো পরিবর্তন নাই। আমি সেই ক্লাস 4-এর বাচ্চা থেকে আজকে আমার বয়স প্রায় 25 বছর, কিন্তু ওর ভিতরে বিন্দুমাত্র পরিবর্তন নাই। আগে যেমনটা দেখেছিলাম ঠিক এমনটাই। আমি তখন বললাম, মানে খুব সুন্দর করে বলতেছে, আপনার নাম কি মোহনা? বলে হ্যাঁ আমার নাম মোহনা। আমি বললাম আপনি আমাকে চিনছেন? বলে না চিনলে কি আর আপনার নাম ধরে ডাকি? মানে আমার ভিতরে তখন কেমন জানি একটা, মানে বুঝতেছি না, খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে একটা সাধারণ মেয়ের সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি। মানে কোনো রকমের ভিতরে কোনো অনুভূতি নাই যে এটা একটা পরী, আমি একটা মানুষ, আমি তার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, মানে এরকম কোনো অনুভূতি ভিতরে কাজ করে না। যাই হোক একটা পর্যায়ে আমি বললাম আমি কি একটু বসতে পারি? বলে হ্যাঁ বসো। তারপরে বসছি, দেখলাম সে একটু রেগে আছে। আমি বললাম তুমি কি আজকেও হঠাৎ করে চলে যাবা? বলে না আজকে আর যাব না। আমি বললাম প্রত্যেক দিন চলে যাও, আজকে যাবা না কেন? বলে আজকে যাব না এই কারণে, আজকে তুমি আমার সময় মতো আমার কাছে আসছো, এই জন্য আমি যাব না। আমি বললাম মোহনা তুমি তো আমার কখনো ক্ষতি করো নাই, যেদিন থেকে তোমার সঙ্গে আমার পরিচয়। ছোটবেলায় আমি স্কুলে পড়া পারতাম না, তুমি আমাকে মাদ্রাসায় পড়া পারতাম না, তুমি আমাকে সাহায্য করতা, আমাকে পড়া বলে দিতা। আমি স্যারদের হাতে মাইর থেকে মানে বাঁচছি শুধু তোমার কারণে। কিন্তু আমার দাদি একটা সময় তাবিজ পরাই দিল এবং আমি আর তোমাকে দেখতে পাইলাম না। বাট আজকে তোমাকে দেখলাম বা তোমার কাছে আসলাম, সত্যি আমার কাছে অনেকটা ভালো লেগেছে। ও আমাকে বলে আমি তোমার উপর খুব রেগে আছি, এমন করেই বলে। আমি বললাম আমার অপরাধ কি? বলে অপরাধ হলো আমি তোমার এত উপকার করলাম আর তোমার দাদি তাবিজ পরাই দিল, আর সেই তাবিজ তুমি ব্যবহার করে আমার কাছ থেকে দূরে সরে গেলা। তুমি তো চাইলেই তাবিজ খুলে আমার কাছে আসতে পারতা। আমি বললাম মোহনা এটা তুমি মিথ্যা বলো নাই, আমি চাইলেই তোমার কাছে যেতে পারতাম, কিন্তু আমি না ছোট বয়সে এটা বুঝতে পারি নাই। তারপর আমি বললাম আচ্ছা মোহনা তুমি এত দূরে কিভাবে আসলা? কই বাংলাদেশ, কই মালয়েশিয়ার এই পাম বাগান, তুমি কিভাবে আসলা? ও বলে আমি 1 সেকেন্ডে এখনো বাংলাদেশে চলে যেতে পারবো, আবার 1 সেকেন্ডে এখানে চলে আসতে পারবো, আমি মুহূর্তের মধ্যে যেতে পারবো, মুহূর্তের মধ্যে আসতে পারবো। আমি বললাম বাবা তুমি বলো কি? ও বলে হ্যাঁ আমি হচ্ছে বাতাসের সঙ্গে, আমাদের চলাফেরা হচ্ছে বাতাসের সঙ্গে। তোমরা যেরকম মোবাইল ফোনে কথা বলো, এখান থেকে কল দেওয়ার সঙ্গে সঙ্গেই তো বাংলাদেশে চলে যায়, তাই না? আমি বললাম হ্যাঁ। ও বলে আমরা এরকম বাতাসের সঙ্গেই চলি, যেখানে যে সময় যেতে মন চায় আমরা সেখানেই চলে যেতে পারি, আমাদের কোনো বাধা নেই। আমি বললাম মোহনা আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস করতে পারছি না যে আমি একটা পুরীর সামনে দাঁড়িয়ে আছি। পুরীদের অনেক কথা শুনেছি অনেকের মুখে, বাট আজকে আমার চোখের সামনে আমি পুরী দেখতে পাচ্ছি, বাট আমার কাছে জানি কেমন লাগতেছে। ও তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে কি চাও, এমনি বলে। আমি বললাম মোহনা আসলে চাওয়া কিছুই নাই, তোমাকে যে দেখছি বা তোমার সঙ্গে কথা বলতেছি এতেই আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। আর যদি সত্যি তুমি চাওয়ার কথা বলবো, আমি তোমাকে একটা কথাই বলবো, আমি এই কাজগুলো করতে পারতেছি না, আমার এই কাজগুলো করতে বেশ কষ্ট হয়, আমার অনেক খারাপ লাগে এবং আমি সাপ দেখতে পাই। ও বলে সাপ তুমি আর দেখবা না। আমি বললাম তাহলে? ও বলে সাপের কাজ শেষ, কিন্তু তুমি যে কাজ করে তোমার কষ্ট হয়
আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না, আমি তোমাকে আর কষ্ট করতে দিব না। আমি বললাম কিভাবে? ও বলে তুমি প্রতি রাতে এখানে এসে যদি আমার সঙ্গে দেখা করো, কথা বলো, তাহলে তুমি যে দিনের বেলায় কাজ করবা ওই কাজে তোমার কোনো কষ্ট হবে না। আমি বললাম মানি? ও বলে দেখবা, কালকে তুমি কাজ করে দেখবা যে তোমার কষ্ট হয় কিনা। সেদিন তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম, বলার পরে তার কাছ থেকে ফজরের আগে বিদায় নিয়ে তখন রুমে আসছি। সবার জন্য তখন রান্নাবান্না রেডি করছি। রান্নাবান্না শেষ করে আমি ওই দিন বললাম ভাই আজকে আমি কাজে যাব। সবাই বলে ওই মেয়ে তুমি কাজে গেলে সাপ আসে, সাপ দেখি, এরপরে বড় সমস্যা, তুমি কাজ করতে পারো না, কয়েক মিনিট কাজ করে তুমি হাঁপিয়ে যাও। আমি বললাম না ভাই, আমি কয়েক মিনিট কাজ করে হাঁপিয়ে যাব না, আজকে আমি পুরোপুরি কাজ করব। বলে পুরোপুরি কাজ করতে পারবা? আমি বললাম হ্যাঁ, আমি পুরোপুরি কাজ করতে পারবো। এই বলার পরে বললো আচ্ছা ঠিক আছে, যদি পুরোপুরি কাজ তুমি করতে পারো তাহলেই তোমাকে কাজে নিয়ে যাব। ওনার সঙ্গে কথাবার্তা বললাম, বলার পরে সেদিন আমি কাজে গেছি। আমি জানি না ভাই আপনি কি বিশ্বাস করাতে পারবো কিনা, এটা আসলে আমি নিজেকে নিজে বিশ্বাস করাতেই কষ্ট হচ্ছে। আমি এই যে পাম ফলগুলো আপনারা যারা দেখেছেন ভিডিওতে অনেক সময় দেখা যায়, এই পাম ফলগুলো কিন্তু অনেক ওজন, মানে এক একটা পাম ফলের ওজন যা আসলে বলে বোঝানো যাবে না, এত ওজন। এত ওজনের পাম ফল আমি যখন এভাবে লোহা দিয়ে আঘাত করি, আঘাত করার পরে যখন উঠানোর চেষ্টা করি, মানে আমার কাছে মনে হয় কি আমি একটা সুই, মানে একটা সুইয়ের ওজন যেরকম সেরকম ওজন, মানে এরকম ওজনের একটা জিনিস আমি উঠালাম। মানে আমার ভিতরে কোনো কষ্টই লাগে না। এই যে আমি এত বড় এত বিশাল আকৃতির একটা ফার্ম ফল উঠাই ফেললাম নিচ থেকে, আমার ভিতরে বিন্দু পরিমাণেরও কোনো কষ্ট কাজ করে নাই, মানে অনেকটাই ভালো লেগেছে। মানে কোনো রকমের কোনো নাই, এখান থেকে ধাপ করে উঠাইতেছি ওইখানে রাখতেছি, এখান থেকে নিচ্ছি ওইখানে রাখতেছি, এরা তো সবাই তাকায় আছে এই ব্যাপার কি, যে এইভাবে আলী হোসেন কাজ করতেছে, ওর ভিতরে কোনো ক্লান্ততা নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও মনে হয় 10 থেকে 15 জনের কাজ একাই করতেছে। এবং এই কাজ দেখার পরে আমার যে ম্যানেজার ছিল সে অনেক খুশি, মালিক তখন অনেক খুশি, এবং খুশি হয়ে আমার বেতন অনেক টাকা দিছে, দিয়ে বলছে ওই দিনই সে আমাকে পার্মানেন্ট করে দিছে, মানে তার এখানে পার্মানেন্ট কাজে চুক্তি করে দিছে। এরপর থেকে ওর এখানে আমার কাজ। সেদিন এত কাজ করলাম, আমার ভিতরে কোনো ক্লান্তিতা নাই, মানে ক্লান্ত নাই। ঘরে আসার পরে সবাই তখন ঘুমিয়ে পড়ছে, মানে কারো শরীর চলে না, শরীর অনেক দুর্বল, ওরা কাজ করে ক্লান্ত হয়ে গেছে, বাট আমার ভিতরে কোনো ক্লান্ততা নেই। আমি স্বাভাবিকভাবে ঘুরতেছি, সবার সঙ্গে কথা বলতেছি, মানে সবাই বলে যে আলী হোসেন তোর কী হয়েছে, তুই এমন কেন, এইভাবে কাজ করলি গাধার মতো 10-15 জনের কাজ একাই করলি, এখনো ঘুরতেছিস, তুই ঘুমাচ্ছিস না, রেস্ট করিস না। না বলে আমার ভালো লাগে না, আমার শরীরে এনার্জি আছে। এরকম করে রাত্রবেলায় ঠিক আমাদের একটা টাইম আছে, ওর একটা সিগন্যাল আছে, ও যখনই আমাকে কানের কাছে এসে আমাকে সিগন্যালটা দিল, সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি শোয়া থেকে উঠে গেছি। উঠে গিয়ে ওই পাম বাগানের ওখানে আমি তার সঙ্গে, মানে যে জায়গায় বসে আছে ওখানে গিয়ে তার সঙ্গে কথা বলি। আমার এই রোমান্টিক প্রেমের কথা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ও আর আমি যখন পাম বাগানের নিচে বসতাম মনে হতো যেন এখানেই স্বর্গ লুকিয়ে আছে। আমি ওর সঙ্গে কত বিষয় নিয়ে কথা বলতাম, ও আমার সঙ্গে কত বিষয় নিয়ে কথা বলে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার সঙ্গে আমার পরিবার নিয়ে বেশি কথা বলে। আমার মা আজকে এটা করছে, আমার বড় ভাই এটা করছে, বড় ভাইয়ের বউ এটা করছে, ভাবি এটা করছে, মানে এই পারিবারিক বিষয়গুলো ও আমাকে বারবার বলে। এই বিষয়গুলো বলে আর মিলে শুনি আর হাসি, যে তোমার আম্মাকে আজকে এভাবে ভয় দেখাইছি, বা এটা করেছি ওইটা করাইছি, তোমার ওকে এটা করাইছি, এগুলো বলে, আমি এগুলো শুনি। এই করে করে তখন আমার দিন কাটতো। রাতের বেলা আসতো, আবারও কিন্তু আমি যেন খাবার নিয়ে আসতো, এত ভালো ভালো খাবার নিয়ে আসতো, মানে খাবারগুলো দিত আমি খাইতাম, আমার বেশ ভালো লাগতো। আমার কাছে তখন মনে হচ্ছে যে আমার জীবনটাই যেন এক স্বর্ণালী, মানে আমার জীবনে কোনো কষ্ট নাই, আনন্দ খুশি উল্লাস এগুলোর মধ্যেই চলতেছে। এরকম করে তখন ধরেন আবার ওর সঙ্গে রাত জেগে কথা বলতাম, ফজরের টাইমে এসে খাবার রেডি করতাম, আবার কাজে যেতাম। কাজে গেলে কি যে কাজ করতাম আমি নিজেও জানি না, আমি যে এত কাজ করছি। আমি যখন রুমে আসি, রুমে আসার পরে সবাই যখন বলে আলী হোসেন তুই এই এই এতগুলো কাজ করছিস, মানে আমি তখন বিশ্বাস করতে পারি না, মানে নিজেকে নিজে বিশ্বাস করতে পারি যে আমি আসলেই কি এতগুলো কাজ করেছি, আমি এতগুলো কাজ আমি একাই করেছি, মানে আমি তখন বিশ্বাস করতে পারি না কি আমি এতগুলো কাজ একা একা কেমনে করলাম। আমার নিজের কাছে বিশ্বাস হয় না, কিন্তু আমি তো জানি আমার সঙ্গে মোহনা আছে, এবং মোহনা আছে বলে আমার কোনো কাজ মনে হয় না। মনে হয় কি যে আমি চোখের ইশারাই যদি করি তাহলে হয়তো ফাম্পলগুলো নিচে পড়ে যাবে, গাড়িতে উঠে যাবে, এমন একটা অবস্থা। এইভাবে আমি তখন কাজ করতেছি, সবার মনেই তখন সন্দেহ সন্দেহ সন্দেহ। এইরকম করতে করতে আমাদের ব্রাকে থাকে একটা ছেলে একদিন হঠাৎ আমার এই দৃশ্যটা দেখে ফেলে। ওকে প্রস্রাব করতে উঠে না কেন উঠে কী কারণে আমি জানি না, ও দেখে আমি ওখানে একা একা কার সঙ্গে জানি বসে কথা বলি।
আমি একে একে ওখানে বসে কার সঙ্গে কথা বলি এবং এটা দেখতে পাই। দেখতে পেয়ে ও তখন আমাদের ক্যাম্পে ঢুকে সবার কাছে বলে দিয়েছে এমন এমন ঘটনা, আলী হোসেনকে কালকে রাতে দেখলাম এই জায়গার ভিতরে বসে বসে কথা বলে। তো আমারে কিন্তু ওই দিন ক্যাম্পের কেউ জিজ্ঞেস করে নাই। তার পরের দিন একইভাবে তারা আমাকে রাতের বেলায় পাহারা দিছে। পাহারা দেওয়ার পরে আমি যখন ওর সঙ্গে কথা বলতেছি তখন ও আমাকে বলতেছে, মানে মোহনা আমাকে বলতেছে, তুমি কি একটা ঘটনা জানো? আমি বললাম কি? বলে কালকে রাতে তোমাদের ব্রাকের একটা ছেলে দেখেছে যে তুমি আমার সঙ্গে এখানে বসে আছো, আর আজকে তারা সবাই মিলে তোমাকে পাহারা দিচ্ছে। এবং তারা দেখতেছে যে তুমি এখানে বসে বসে কথা বলতেছো। আমি বললাম তাই তো। ও তখন বলে কিন্তু একটা বড় কথা কি জানো, তারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, শুধু তোমাকেই দেখতে পাচ্ছে। আমি বললাম তাহলে মোহনা কি করা যায়? ও বলে কিছু করার নাই, আমি ওদেরকে ভয় দেখাবো? আমি বললাম না না, ভয় দেখাও না। ভয় দেখালে ওরা হয়তো ভয় পেয়ে আমাকে আরও খারাপ মনে করবে, আমার সঙ্গে জিন পড়ে আছে এমনিতেই তোরা সন্দেহ করে, তারপর আর খারাপের দিকে চলে যাবে, তুই ওদেরকে ভয় দেখাও না। বলে ঠিক আছে, আমি ভয় দেখাবো না। এরকম করে সেদিন রাতেও তার সঙ্গে কথা বলছি। পরের দিন তারা যখন দুপুরে খাইতে বসে তখন সবাই আমার জিজ্ঞেস করলো, আলী হোসেন তোমার একটা কথা জিজ্ঞেস করব, বলো তো ঘটনাটা কি? আমি বললাম কি ঘটনা ভাই? বলে এমন এমন ঘটনা, তুমি কি এটা করছো? তুমি কালকে রাতে কি করছিলা? ওইখানে বসে বসে কার সঙ্গে কথা বলছো? যে ভাই আমার ভালো লাগে না, শরীর খারাপ লাগে, দেশের কথা মনে পড়ে, বহু বছর প্রবাসে পড়ে আছি, মনের ভিতর কোনো শান্তি নেই, এই জন্য ভাই একটু ওইখানে বসে একটু মনের দুঃখে বসেছিলাম। বলে না, তুমি কার সঙ্গে জানি বসে বসে কথা বলছিলা, আর তুমি কথা বলতে আমরা দেখছি। আমি বললাম আরে না ভাই, আমি কারোর সঙ্গেই কথা বলি নাই। মানে সবাই আমাকে প্যাচ দিয়ে গোজ দিয়ে খুব ভালো করে ধরতেছে, বাট আমি ওদের ধরাই পড়তেছি না। আমার কথাই একটা যে না ভাই, আমি এমন কিছুই করি নাই, আপনারা ভুল বুঝতেছেন, আমি স্বাভাবিকভাবেই ছিলাম, আমি কিছু করি নাই। এমন করে সবার সঙ্গে কথাবার্তা বলতেছি, কেউই আর বোঝার কোনো উপায় নেই, মানে কেউ আর কোনো কিছু বুঝেই না। এরকম করে রাতকে রাত আমি তখন ওখানে বসে থাকি, গল্প করে কথা বলি। ওরা তখন সবাই আমার ভয় পায়, মানে সবাই তখন বুঝে গেছে আমার সঙ্গে কিছু একটা আছে। আমি কোনো একটা কথা বললে ওরা উঠে, কথা বললে বসে, আমি যা বলি তাই করে। আর বাড়িতে টাকা পাঠাইতাম, প্রচুর টাকা পাঠাইতাম, মানে এত টাকা বেতন পাইতাম বুঝেন তো, 15 জনের কাজ 20 জনের কাজ আমি একাই করতাম। তো যার কারণে দেখা যায় যে আমাকে মালিক অনেক টাকা বেতন দিত, আর এই সব টাকা বেতন ভাইতে পাঠাইতাম। আমার আব্বা আম্মা ভাইয়েরা তখন সম্পূর্ণ আমার টাকায় চলতো। সবাই তখন মহা খুশি যে আলী হোসেন বান্ডিলে মালয়েশিয়া থেকে টাকা পাঠাইতেছে, অনেক খুশি। এরকম করে প্রায় বহু বছর ধরে আমি বাড়িতে ছিলাম। তা আমি তখন একদিন মোহনারে বলতেছি, মোহনা আমার কিন্তু সামনে ছুটি আছে, দেশে যাব। তাই আমি বললাম মোহনা আমার তো সামনে ছুটি আছে, আমি তো দেশে যাব, তুমি কি বলো? ও বলে তুমি দেশে গেলে সমস্যা আছে, তুমি দেশে যাও না। আমি বললাম কেন, কি সমস্যা আছে? ও বলে দেশে গেলে তোমাকে বিয়ে করাই দিবে, আর তোমার যদি বিয়ে করায় তোমার ঘরে বউ আসবে, আমার সতীন আসবে, আমি এটা মেনে নিব না। আমি বললাম ধুর চাই, আমি তো বিয়ে করবো না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পাইছি, আমার বিয়ে করার দরকার কি? ও বলে না, তুমি বাইরে গেলে কিন্তু বিয়ের জন্য চাপ দিবে, তুমি কিন্তু মনে রাখো। আমি বললাম যে না, যতই চাপ দেখ আমি বিয়ে করবো না, তুমি চিন্তা করো না। এরকম করে কথাবার্তা বলার পরে তখন কোম্পানি থেকে আমি ছুটি দিল 3 মাসের জন্য। তো 3 মাসের জন্য ছুটি দিয়েছে। এদিক দিয়ে আমার দেশ থেকে বলতেছে ছুটি একটু বাড়ায় আন। পরে আমি মালিককে বললাম যে আমার 4 মাসের ছুটি দেন। তারপর আমাকে 4 মাসের ছুটি দিছে। 4 মাসের ছুটি দেওয়ার পরে এই 4 মাসের ছুটিতে আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে ওই মোহনা যেটা বলেছে সেটাই। আমি জানি না ভাই আপনি কতটুকু বিশ্বাস করবেন, বাড়িতে যাওয়ার পরেও মোহনা আমাকে রাতের বেলা এসে আমার কানে কানে কথা বলে যে উঠে আসো, আমি অমুক জায়গায় আছি, তুমি আসো। আমি যাইতাম, ওর সঙ্গে দেখা করতাম, কথা বলতাম, আবার রাতে এসে শুয়ে যাইতাম। আবার এরকমই তো মাঝে মাঝে যে আমি ধরেন 10-15 জনের সঙ্গে একসঙ্গে বসে আছি, এই সময় মোহনা চলে আসছে, ওই আমার সামনে আছে, আমি ওর সামনে আছি, আমি ওর সঙ্গে কথা বলতেছি, সবাই দেখতেছে, কিন্তু ওরে কেউ দেখে না, মানে মোহনার কেউ দেখে না, আমার কিন্তু সবাই দেখে, স্বাভাবিকভাবে আমি কথা বলতেছি। তারপরেও কেউ কোনো কিছু মনে করতো না, যে যার মতো করে বিষয়টা ওভাবেই নিয়েছে। এমন করতে করতে আমার আম্মা তখন আমার জন্য মেয়ে খোঁজা শুরু করছে। যাওয়ার পরপরই মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করাবে। আমি আমার আব্বা আম্মা সবাইকে একই কথা বললাম যে না, আমি বিয়ে করবো না, আমি এখন বিয়ে করবো না, আমি সবেমাত্র বিদেশে গেছি, মাত্র কয়েক বছর ছিলাম, এবং আমি এখন বিয়ে করবো না। আমার মায়ের কথা হচ্ছে তোর ঘর হয়েছে, বাড়ি হয়েছে, জমি জমা হয়েছে, এবং এখন তো আমাদের কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ, এখন তো আমরা একেবারে স্বয়ং সম্পূর্ণ। তো আমরা যদি এখন স্বয়ং সম্পূর্ণ থাকি, তাইলে তুই বিয়ে করবি না কেন, তোর বিয়ে করাই লাগবে। মায়ের বললাম যে না, আমি বিয়ে করবো না, আমি পরে করবো। না, আমার মা আমার কোনো কথাই শুনবে না, প্রতিনিয়ত আমাকে চাপ দিতেছে, তোর বিয়ে করতে হবে, তুই বিয়ে কর। আমি যতই বললাম যে আমি বিয়ে করবো না, না, তারা কথা শুনেই না।
আর এদিক দিয়ে মোহনা কিন্তু পুরোপুরিভাবে আমাকে নিষেধ করে দিয়েছে, তুমি বিয়ে করতে পারবে না, তুমি বিয়ে করতে পারবে না, তোমার বিয়ে করা চলবে না। তখন আমার দাদি খুব অসুস্থ, মানে এতটাই অসুস্থ যে দাদি বিছনা থেকে উঠতে পারে না। এই অসুস্থ অবস্থায় দাদি আমাকে ছুঁয়ে বলতেছে তুই বিয়ে কর, তুই বিয়ে কর। দাদিও একই কথা বলে, সবাই একই কথা বলে। ছুটিও চলে গেছে 1 মাস। 1 মাস ছুটি চলে যাওয়ার পরে আমি তখন কি করব না করব বুঝতে পারতেছিলাম না। 1 মাস পরে আমি চিন্তা করছি যে না, আমি বিয়ে করবই না। তারপরে মায়ের চাপের পরে, বাবার চাপের পরে সবাই আমাকে তখন বুঝাইতেছে। তো বুঝাইতেছে আমারও তো টাকা পয়সা আছে বা যা আছে যেটাই আছে। একটা সময় হঠাৎ করে মাথায় চলে আসছে যে না, আমি বিয়ে করব। এটাও আমার মাথায় চলে আসছে। আসার পরে আমি তখন মায়েরে বললাম, আমি নিজে মারে বলেছে মা আমার শরীরটা বন্ধ করে দাও, শরীরটা যদি বন্ধ করো তাহলে আমি বিয়ে করতে পারবো। আমার আম্মা কিন্তু আর দেরি করলো না, বুঝে গেছে, সঙ্গে সঙ্গে আমার শরীর বন্ধ করে দিছে। শরীর বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে বলতেছে যে এবার তুই বিয়ে কর, এবার তুই বিয়ে কর। আমি ঠিক আছে, এবার বিয়ে করব। আমার শরীর যখন বন্ধ করছে তখন কিন্তু আর মোহনা আমার কাছে আসতো না, আমি তখন কিন্তু আর মোহনারে পাইতাম না। আমার শরীর তখন বন্ধ করে দিয়ে আমার আম্মা তখন মেয়ে খোঁজা শুরু করছে। এই পাড়া ও পাড়া, এই গ্রাম ও গ্রাম, বিভিন্ন গ্রামে তখন মেয়ে খুঁজতেছে। এইভাবে খোঁজাখুঁজি করতে করতে শাহিদা আক্তার নামের একটা মেয়ে তখন আমার জন্য ঠিক করছে। শাহিদা আক্তার নামের একটা মেয়ে আমার জন্য ঠিক করছে। মেয়েটাও দেখতে শুনতে বেশ রূপবতী সুন্দরী। আমি তখন এই মেয়েটাকে বিয়ে করছি। এই মেয়েটাকে বিয়ে করে নিজের শরীর বন্দনা দিয়ে আমি তখন আবারও এই সিলেট থেকে আমার গন্তব্য, মানে আমার কাজের জায়গা মালয়েশিয়াতে চলে আসি। মালয়েশিয়াতে আমি বিয়ে করে চলে আসি। আমি প্রায় 2-2.5 মাসের মতো আমার বউর সঙ্গে ছিলাম। কিন্তু মালয়েশিয়াতে আসার পরে ঘটলো এক অন্যরকম ঘটনা। আমি মালয়েশিয়াতে আসার পরে আমি আর কাজই করতে পারি না, মানে কাজ করতে পারি না বলতে আমি একটা মানে আমি যেই ছেলেটা 5টা 6টা মানে ফল আপনার মানে একাই ধরে গাড়িতে উঠে ফেলতাম, আমি এই ছেলেটা এখন একটা ফল নিচ থেকে উপরে উঠাইতে পারি না, নিচ থেকে উপরে উঠাইতে পারি না। মানে আমার অবস্থা তখন এরকম হয়েছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে কোনো কাজে আমি করতে পারি না, কোনো কাজে আমি করতে পারি না। ধরেন কাজটা করতে গেলে, অর্ধেক পর্যন্ত করতে গেলে মনে হয় আমার হাত পা ভেঙে হয়ে যায়। তো যাদের আন্ডারে কাজ করতাম এরা বলতেছে যে কি ব্যাপার, আলী হোসেন তো আগে অনেক কাজ করতা, তুমি একা 15 জন 20 জনের কাজ তুমি একাই করতা, আর এখন তো তুমি টোটালি কোনো কাজ করতে পারো না, তোমার কি হয়েছে, বাংলাদেশে যাওয়ার পরে কি হয়েছে? সবাই বলে বিয়ে করছে, বিয়ে করে শরীরে শক্তি শেষ হয়ে গেছে, এরকম করে বলে। কিন্তু আমি তো জানি আসলে মূলত আমার কি হয়েছে। তা আমি চিন্তা করতেছি আমি তো মোহনাকে ছাড়া আসলেই অচল। আমার ফার্ম বাগানের যে কাজ, এই কাজটা আমি করতে পারি না। এই কাজ যদি আমার কন্টিনিউয়াসলি করতে হয় তাহলে আমার মোহনাকে লাগবে, তাহলে আমার অবশ্যই মোহনাকে লাগবে। মোহনাকে ছাড়া আমার এই কাজ করা কোনোভাবেই সম্ভব না। তখন আমি পুরোপুরি সিদ্ধান্ত নিলাম যে না, আমি মোহনার কাছেই ফিরে যাব, মোহনার কাছে ফিরে যাব। এনিমে যাওয়ার বাইরে থেকে একটা সুখবরও পাইছি যে আমার ওয়াইফ গর্ভবতী, আমার ওয়াইফ গর্ভবতী এবং সে মানে সন্তানের মা হবে। আমি তখন এটাতে বেশ খুশি। এর ভিতরে আমার অবস্থাটা এরকম, মানে আমার অবস্থা তখন খুব খারাপ, কোনো কাজই করতে পারি না। এই করার পর একদিন রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম যে আমি তাবিজটা রাখবো না, তাবিজটা রাখবো না। তাবিজটা না রেখে আমি আবারও মোহনার কাছে চলে যাব এবং মোহনা যদি আমার সঙ্গে থাকে আমি সব কাজ একাই করতে পারবো। আমি যখন রাতের বেলায় করলাম কি তাবিজটা খুলে ফেলছি, তাবিজটা খুলে মোহনার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ও আর আমাকে ডাকে না। আমি ওর জন্য অপেক্ষা করি কিন্তু ও আর আমাকে ডাকে না, ডাকেই না। প্রতি রাত ওর জন্য বসে থাকি যে ও আসবে, আমাকে ডাকবে, আমি ওটাকে সাড়া দিব, আমাকে আবার হেল্প করবে, কিন্তু ভাই আমাকে ডাকে না। এইরকম দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন রাতেরবেলা আমি সিদ্ধান্ত নিলাম মোহনা যে জায়গাটা, আমি আর মোহনা যে জায়গাটায় বসে থাকতাম কথা বলতাম, আমি সেই জায়গাটায় গিয়ে বসি। আমি যদি সেই জায়গাটায় বসি তাহলে হয়তো মোহনা আমার কাছে আসবে, আমি মোহনাকে দেখতে পারবো। এই চিন্তা করে আমি একদিন রাতের বেলায় ওই মোহনার সঙ্গে বসে যেখানে কথা বলতাম সেখানে গিয়ে বসে আছি এবং অপেক্ষা করতেছে মোহনার জন্য। কিন্তু ভাই সকাল মানে সারাটা রাত আমি বসেছিলাম, মোহনা আসলো না। এভাবে প্রতি রাতে বসে থাকতে এমন করতে করতে একদিন মঙ্গলবার রাতের বেলায় আমি বসে আছি, হঠাৎ করে ও আসছে। ওই দিনে ওর আমি আসল চেহারা দেখতে পাইছি যে কতটা ভয়ঙ্কর। হাতের নখগুলো এক একটা এত বড়, চেহারাটা এত বিশ্রী, গায়ে একটা ময়লা, একেবারে ময়লা একটা সাদা কাপড়, মানে শরীরের মধ্যে পোকা গিজগিজ করতেছে। মানে আমি যা দেখেছি আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। এসে আমার গলা চিপে ধরছে, গলা চিপে ধরে আমাকে মায়ের এখানে, মানে কোনো কথা নাই, কোনো কিছু বলেন, মারতেছে। এই ডাইনে ভাবে মারতেছে। আমি জাস্ট চিৎকার করতেছি, মানে ডাকতেছি সবাইকে যে আমাকে বাঁচা, কিন্তু কেউ আমার কোনো কথা শোনে না। ওদেরকে ডাকতেছে, ওরা কেউ কোনো কথা শোনে না, ইচ্ছা মতো মারছে।
ফজরের আজান পর্যন্ত, আজান দিছে পরে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তারপর সবাই এসে আমাকে ধরাধরি করে আমাকে সকালবেলা ওখানে পাইছে, পাই মেডিকেলে ভর্তি করাইছে। মেডিকেলে ভর্তি করানোর পরে দেখা যায় একই অবস্থা, মেডিকেলও আমাকে মারে, মানে খুবভাবে মারে, মানে এমন মারা মারে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। তারপরে কোম্পানি চিন্তা করছে আমার অবস্থা খুব খারাপ, রাতের বেলা আমাকে অদৃশ্য কিছু একটা মারে, এবং কোম্পানি তখন ভয় পেয়ে গেছে যেভাবে যে আমাকে মারতেছে কবে না জানি আমি মরে যাই, এবং আমি যদি মরে যাই তাহলে তো কোম্পানি অনেক বিপদে পড়বে, তাদেরকে অনেক টাকা দিতে হবে আমাকে, এবং আমার লাশ পাঠানোর একটা প্রসেস ঝামেলা, আইনি ঝামেলায় পড়বে। এই চিন্তা করে তারা তখন করলো কি, মানে কোম্পানি তখন আমাকে ছাঁটাই করে দিল। তখন কিন্তু আমি ফুললি প্রতি রাতে ওর মায়ের খেতাম। ও আসতো মারতো, আসতো মারতো, আসতো মারতো, এগুলো করতো, প্রতি রাতে আমাকে মারতো। এর মায়ের কোনো শেষ ছিল না, এর শরীরের এমন কোনো অঙ্গ নাই যেখানে মারতো না। আমার তখন বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে পাঠিয়ে দেওয়ার আমি তো আম্মাকে আগেই ফোনে জানাইছি যে এই ঘটনা। বাড়িতে পাঠানোর সঙ্গে সঙ্গে আমার শরীর তখন বন্দনা দেয়, হুজুর আনে। ইতিমধ্যে আমার দাদি মারা যায়। দাদি মারা যাওয়ার পরে তখন এই মানে আমার শরীর টরীর বন্ধ করে, হুজুর আনে, মন্ত্রতন্ত্র দিয়ে অনেক কষ্টের পর আমাকে তখন ঠিক করে। আলহামদুলিল্লাহ আমি তখন ঠিক হয়ে গেছি। ঠিক হয়ে যাওয়ার পরে আমার আম্মা বলতেছে কোম্পানি তো ছাড়াই করে দিছে, এখন তো আর কোনো কিছু করতে হবে না, তাহলে তুই এখন বাড়িতে থাক স্বাভাবিকভাবে। তা আমি তখন বাড়িতেই আছি। বাড়িতে যেটুকু রেখে কাজ টাজ আছে, আমি নিজে কিছু জমি জমা কিনছিলাম, এগুলোতে ধান চাষ করতাম, বিভিন্ন ধরনের ফসল ফলাইতাম, এভাবেই তখন চলতাম। এই করতে করতে আমার একটা মেয়ের সন্তান হয়। আমার মেয়েটা দেখতে বেশ সুন্দর হয়, আমার মেয়েটাকে দেখে আমার বেশ ভালো লাগে। তখন আমি তাবিজ তোমার সব ব্যবহার করি, সব কিছু ঠিকঠাক আছে, মানে আমার মাঝে আর কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে সবার সঙ্গে উঠা বসা চলাফেরা সব কিছু আমার ঠিক আছে। এইভাবে আমার এইভাবে অনেকগুলো দিন কেটে গেল, এবং যাওয়ার পরে একদিন হলো কি, আমি দুপুরবেলা কাজ করতেছিলাম, দুপুরে কাজ করতেছি, সেদিন আমার বউ গেছে। আমার মেয়েটা তখন দুধ খায়, মেয়েটার রাইখা ও আমার ভাত নিয়ে গেছে। ভাতটা দেওয়ার পর আমি ওর খুব বকাবাদ্য করলাম যে তুমি ভাত নিয়ে আসলা কেন, মেয়ে অসুস্থ। মানে আমার কাজ থেকে যেতে লেট হয়েছিল আর কি, দুপুরে খাইতে যাইতে লেট হয়েছিল। লেট হওয়ার কারণে ও তখন নিজে আমার জন্য খাবার নিয়ে আসছে, ও নিজেই খাবার নিয়ে আসছে। তা আমার কথা আমি তো বাড়িতে যাইতামই, তুমি আমার জন্য খাবার নিয়ে আসলা কেন, এটা বলে ওরা বকাবাদ্য করছি। কইরা বাটা খাইলাম। বাটা খাওয়ার পরে আসরের আজানটা দিছে, দেওয়ার পর আমি তখন আসরের নামাজটা পড়ছি। আমার আরেকটু কাজ বাকি আছে, আমাদের ওই মাঠের পাশে মসজিদ আছে, আসরের নামাজ পড়ছি। আসরের নামাজটা পড়া মাত্র বের হয়েছি, এক দিছে চিৎকার, মানে আমাদের গ্রামের ভিতর থেকে একটা চিৎকার দিছে। কিসের চিৎকার কী হয়েছে জানি না, আমি তখন দিলাম দৌড়, মানে সবার সঙ্গে আমিও দৌড় দিলাম। দৌড় দিয়া মিন্নতির মা বলে একজন মহিলা আছে আমাদের গ্রামের, খুব বয়স্ক একটা মহিলা, মানে আমাদের গ্রামে যত পুরুষ বা মহিলা আছে তার মাঝে সবচেয়ে বেশি বয়স্ক হচ্ছে মিন্নতির মা। মিন্নতির মা মহিলাটা মারা গেছে, এটা দেখলাম। এবং মারা যাওয়ার পরে মহিলাটার চেহারাটার দিকে তাকে আমি জানি কেমন ভয় পেয়ে গেছিলাম ভাই, কারণ কে কেমনভাবে দেখছে জানি না, আমার দেখাটা কেমন যেন একটু ভয়ঙ্কর ছিল। এই মহিলার চেহারা দেখছি, দেখার পরে আমি আর কাজে যাইনি, মানে আমার আর ভালো লাগে না। কাজ কিন্তু একটু বাকি ছিল, ওই বাকি কাজটাও আর করি নাই। বাকি কাজটা না করে তখন চলে আসছি আবার বাড়িতে। বাড়িতে আসার পরে শরীরটা ভালো লাগতেছে না, গোসল করলাম, হাত পা ধুইলাম, এরপর একটু দোকানপাটে গেলাম, চা নাস্তা করলাম, করে শরীরটা ভালো লাগতেছে না। রাত 9টার দিকে তখন ঘরে আসছি, শরীরটা জানি কেমন 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 লাগতেছে। আমার বউরে বললাম যে আমার শরীরটা তো ভালো লাগতেছে না, আমার শরীরটা জানি কেমন লাগতেছে। ও বলে তাহলে কি আমি একটা ভিজা কাপড় আপনার শরীরে এনে মুছে দিব। তাই একটা ভিজা কাপড় দিয়ে আমার শরীরটা মুছে দিল, দিয়ে বলতেছে আপনি ঘুমায় যান। আমি স্বাভাবিকভাবে ওর সঙ্গে ঘুমাই গেছি। আমি ওর সঙ্গে ঘুমাইছি, ঘুমানোর পরেই আমি ঘুমাইছি, ওর সঙ্গে ঘুমানোর পরে রাত কয়টা বাজে জানি না, হঠাৎ দিয়ে কি যে সবাই এসে আমাকে টানাটানি করতেছে, মানে আমার ইনার টানাটানি করতেছে। কি হয়েছে না হয়েছে আমি তো জানি না, মানে টানাটানি করতেছে। এনে একটা পর্যায়ে পুলিশও চলে আসছে, পুলিশও আসছে এবং আইসা আমাকে হ্যান্ডকাপ পরাই দিছে। আমি জিজ্ঞেস করে আমি কি করছি, বলে এই মানে অমানুষ কি করছিস, তুই কি নেশা করিস? পুলিশ আমার বলে তুই কি নেশা করিস? আমি যে না, আমি তো নেশা করি না। তা বলে নেশা না করলে এমন কাজ কেমনি করলে? তা আমি কি করলাম? তখন আমি প্রথম পুলিশের মুখে জানতে পারি যে আমি আমার ছোট্ট বাচ্চাটা আর আমার স্ত্রীকে আমি নিজেই গলা টিপে হত্যা করি। আমি নিজেই তাদেরকে গলা টিপে হত্যা করি, এবং তাদেরকে হত্যা করে আমি ঘরের মধ্যে রেখে নাচতেছিলাম যে আমার শত্রুরে শেষ করলাম, আমার শত্রুরে শেষ করলাম, এরকম করে আমি নাচানাচি করতেছি। তা আমি এদেরকে মারছিলাম, কিচ্ছু মনে নাই, না আমি কাউকেই বুঝাইতে পারি নাই, আমি কাউকেই বুঝাইতে পারি যে আমি এটা করি না। তখন আমাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে আমার শাহেদার বাবা মা, আমার ওয়াইফের নাম ছিল শাহেদার বাবা মা তখন আমার জন্য মামলা করে, আমার সন্তান এবং স্ত্রী দুজনকে তো আমি মেরে ফেলি।
সেই মামলায় একদিন দুই দিন নয়, আমার 9 বছর জেল খাটতে হয়। যদিও আমার যাবজ্জীবন ছিল, আমার জেলের মেয়াদ ছিল যাবজ্জীবন, কিন্তু আমার যাবজ্জীবন হইলেও আমি জেলে অনেক ভালো কাজ করেছিলাম। সবার সঙ্গে আমার খুব সুমধুর সম্পর্ক ছিল এবং প্রচুর নামাজ কালাম পড়তাম, দিনের কাজ করতাম, যার জন্য হয়তো 9 বছরেই আমার রায়টা আপিল করি এবং 9 বছর আমি তখন বেরিয়ে আসি। তো বেরিয়ে আসার পরে আজকে এতদিন পর্যন্ত আমি আর একদিনের জন্য এই মোহনাকে দেখতে পাইনি। ও আর আমার কাছে আসেনি, আমি ওকে আজও দেখিনি। যদিও আমি এখন কোনো তাবিজ তোমান কোনো কিছুই ব্যবহার করি না। আমি আজও আমার গ্রামবাসী এলাকাবাসী কাউকে বিশ্বাস করাতে পারি না যে আমি আমার স্ত্রী শাহেদা এবং আমার সন্তান শান্তা তাদেরকে আমি হত্যা করিনি। কেউই বিশ্বাস করে না। স্ত্রী হত্যা, সন্তান হত্যার মতো মহা পাপ আমি করেছি, যার জন্য এলাকার কেউ ঠিকমতো আমার সঙ্গে কথাও বলে না। আমি জানি কেউ বিশ্বাস করুক বা না করুক, আপনি হয়তো বিশ্বাস করবেন।